আসসালামু আলাইকুম। যারা যুক্ত আছেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে আশা করি এখন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানিয়ে দেন, এখন শুনতে পাচ্ছেন কিনা? ওকে। আমি এখন চুপ ছিলাম, কিছু বলি নাই, সো সাউন্ড অফই ছিল। ওকে। একজন বলছে স্যার আপনার পরিচয়। হ্যাঁ, ওই যে একজন বলে দিছে, আলী হোসেন হাবিব ভাই। হ্যাঁ, আমি হচ্ছে হাবিব স্যার। আপনাদের আজকে লিটারেচারের ক্লাস নেওয়া হবে। আজকে লিটারেচারের ফার্স্ট, আচ্ছা, লিটারেচারের ফার্স্ট টপিক আপনারা আজকে জানতে পারবেন লিটারেচার কাকে বলা হয়, লিটারেচার কি, লিটারেচার কেন পড়বেন। অনেকেই বলে স্যার লিটারেচার পড়া যাবে কি না বা আসে কি না ইত্যাদি ইত্যাদি। তো আজকে সবকিছুর প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, একটু অপেক্ষা করেন। আমি একটু পরে শুরু করব, জাস্ট 1 মিনিট সময় নিচ্ছি, কারণ এখনো অনেকেই যুক্ত হতে বাকি আছে। একটু দ্রুত যুক্ত হয়ে যান যারা যুক্ত হননি। আমরা সর্বোচ্চ 1 মিনিট সময় নেব আপনাদের যুক্ত হওয়ার জন্য। তবে একটু দ্রুত জয়েন করে ফেলেন। এখন আলোচনার যে টপিক, আপনাদের জন্য ফার্স্ট একটা প্রশ্ন আপনাদের থাকে, সেটা হচ্ছে স্যার 11 থেকে 20তম গ্রেড, এক্ষেত্রে এটা তো 11 থেকে 20তম গ্রেড, তাই না? 11 থেকে 20তম গ্রেড না এগুলো? হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, 11 থেকে 20তম গ্রেড, তারপর হচ্ছে প্রাইমারি নিবন্ধন, এইসব ক্ষেত্রে লিটারেচার থেকে প্রশ্ন আসে কিনা, এমন একটা প্রশ্ন কমন থাকে সবারই। তবে আসে কি না সেটা আপনি হয়তো না দেখে বলে থাকেন। আপনার উচিত হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন গুলা ফার্স্ট অ্যানালাইজ করা, দেন আপনার এই প্রশ্নটা করা। আর যদি ডিরেক্ট প্রশ্ন আমাকে করে থাকেন যে স্যার আসে কি না, তাহলে অবশ্যই অবশ্যই আসে। সেটা হচ্ছে মিনিমাম 2টা করে আসছে, এবং মাঝে মাঝে দেখা গিয়েছে 3 থেকে 4টা প্রশ্নও আসছে। আর যদি লিখিত পরীক্ষা হয়, লিখিতর ক্ষেত্রে তো অবশ্যই, যেটাকে আমরা বলে থাকি, আপনাদের এটা জেনে থাকা অবশ্যই ফরজ আপনাকে যদি লিখিত পরীক্ষা দিতে হয়। তো যাই হোক, এজ অফ ইংলিশ লিটারেচার, এখানে চলে যাব আমরা ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ। আপনারা আজীবন মুখস্থ করে আসছেন, আপনাদের যে মেমোরাইজিং পার্ট সেখান থেকে যদি একটু আলাদাভাবে শেখা যায়, আজকে সেই জায়গায় আমরা প্রবেশ করব। এজ অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ ভাগ করা হয়েছে।
প্রথম কথা হচ্ছে স্যার যেগুলা মিল আছে সেই অংশে যাব। ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগটা যেমন আছে, বাংলা সাহিত্যেও প্রাচীন যুগ আছে। ইংরেজি সাহিত্যে যেমন মধ্যযুগ আছে, বাংলা সাহিত্যেও মধ্যযুগ আছে। ইংরেজি সাহিত্যে যেমন ডার্ক এজ বা ব্যারেন এজ, অন্ধকার যুগ আছে, সেম ভাবে বাংলাতেও অন্ধকার যুগ আছে। এছাড়াও ইংরেজি সাহিত্যে যেমন মডার্ন এজ আছে, বাংলা সাহিত্যেও আধুনিক যুগ আছে। তো এরকম যেগুলা মিল থাকবে আমরা সেগুলা ধরে ধরে কমপ্লিট করার চেষ্টা করব। তো একজন বলছে স্যার শোনা যায় না। আচ্ছা, অন্যরা যারা আছেন শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, লেকচার 1। তো এজ অফ ইংলিশ লিটারেচারের আমরা ফার্স্ট থেকে শুরু করব। এক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে প্রথম অংশ নিয়ে নেওয়া। আমরা যেটা পড়তেছি আজকে, যে সাহিত্য পড়বো, এটা মূলত ইংল্যান্ডের সাহিত্য। তো ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ বললে ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে স্যার ওল্ড ইংলিশ পিরিয়ড। ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগ, যে সময়টা পরীক্ষাতে এসে থাকে সেটা ছিল 450 থেকে 1066 সাল পর্যন্ত। 450 থেকে 1066। আমরা জানি বাংলা সাহিত্যের প্রাচীন যুগ শুরু হচ্ছে 650 থেকে। বাংলা সাহিত্যে 650 থেকে 1200, বাট ইংরেজি সাহিত্যে 1450, 200 বছরের একটা গ্যাপ রয়েছে এখানে। আর এই 200 বছরের গ্যাপটা আমরা জাস্ট মনে রাখার জন্য একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ইংরেজরা আমাদেরকে 200 বছর শোষণ করেছিল। ওই 200 বছর যদি শোষণ না করতো তাহলে হয়তো আমরাও আমাদের সাহিত্য তাদের সঙ্গে শুরু করতে পারতাম। যেহেতু তারা আমাদেরকে 200 বছর শোষণ করেছে, সুতরাং এই জন্য আমরা তাদের থেকে 200 বছর পিছিয়ে গিয়েছি। তাই মনে রাখবেন, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ 650-এ শুরু হলেও ইংরেজি সাহিত্য আরো 200 বছর আগেই শুরু হয়, 450 থেকে 1066 সাল পর্যন্ত। ঠিক আছে স্যার? লেখা আসতেছি নিসা মানে বুঝলাম না এটা। আমি শুনতে পারছি না। যারা শুনতে পাচ্ছেন না মেবি তাদের ফোনের সাউন্ড কমানো আছে, হ্যাঁ একটু ক্লিয়ার করেন, বা অন্যরা শুনতে পাচ্ছে যারা বলছে। ওকে, আচ্ছা, এখন আমাদের যে কাজ, আমরা বলতেছিলাম স্যার আমরা পড়তেছি হচ্ছে ব্রিটেনের সাহিত্য বা ইংল্যান্ডের সাহিত্য। ইংল্যান্ডের সাহিত্য পড়ার আগে আপনার উচিত হচ্ছে ইংল্যান্ড সম্পর্কে একটু ধারণা নেওয়া, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ধরেন এটা যদি আমরা মানচিত্রে আটলান্টিক মহাসাগর ধরি, এই আটলান্টিক মহাসাগরের জায়গাটা বা পুরো একটা অঞ্চল ধরলাম, এই অঞ্চলের এখানে যদি আমরা বলি স্যার এটা হচ্ছে ইংল্যান্ড, ইংল্যান্ডের পাশে একটা রাষ্ট্র আছে যেটা হচ্ছে ফ্রান্স, এ পাশে আছে জার্মানি, আর এখান দিয়ে আছে স্কটল্যান্ড, এখান দিয়ে ডেনমার্ক, সুইডেন, নরওয়ে। এখন এই যে যে ইংল্যান্ডকে দেখতেছেন, এর চারিপাশ দিয়ে এখান দিয়ে চলে গেছে ইংলিশ চ্যানেল। এই ইংলিশ চ্যানেল আর এই পাশে তো আটলান্টিক মহাসাগর আপনারা জানেন। এই আটলান্টিক মহাসাগরের একটা দ্বীপ রাষ্ট্র নামই হচ্ছে ইনল্যান্ড, অর্থাৎ যেখানে চারিদিকে ওয়াটার লকড কান্ট্রি বলা হয় এটাকে। তো এই ইংল্যান্ডে যেহেতু একটা দ্বীপ রাষ্ট্র, এখানে প্রাচীন যুগ থেকেই কেউ বসবাস করতো না। মূলত এই পাশে ক্ষমতাধর যে রাষ্ট্র ছিল ফ্রান্স এবং জার্মানি। ফ্রান্স থেকে প্রথমে অ্যাংলো নামক একটা জাতি, ANGLO, অ্যাংলো নামক একটা জাতি, তারা এখানে বসবাস শুরু করে মৎস্য আহরণের জন্য, ঠিক যেভাবে আমাদের সেন্ট মার্টিনে মানুষ মৎস্য আহরণের জন্য থাকে। তাহলে ফ্রান্স থেকে অ্যাংলোরা যখন গেছে, তখন আরেকটা ক্ষমতাশীল রাষ্ট্র যে ছিল জার্মানি, জার্মানি থেকে আরেকটা জাতি এখানে গিয়েছিলেন। সেই জার্মানির জাতির নাম ছিল স্যার স্যাকশন। তো অ্যাংলো এবং স্যাকশন জাতি যখন এখানে মৎস্য আহরণ করে জীবিকা উপার্জন করতেছিল, তখন এই দুই রাষ্ট্রের ক্ষমতাশীল রাজা যারা ছিলেন, এই রাজারা চিন্তা করলেন যে আমাদের লোক তো ওখানে আছে, সুতরাং এই দ্বীপটা রেখে দিয়ে লাভ নাই, আমরা ওখানে শাসন করা শুরু করি। যখন একটা পক্ষ দৌড় দিয়ে শাসন করতে গেছে, তখন স্যাকশনরাও বসে নেই, তারাও শাসন করতে চলে গিয়েছে। তো তখন কি হলো, দুইজনে মিলকরণ করে সমন্বিতভাবে শাসন করতে শুরু করলো ইংল্যান্ড। যেই জন্য ইংল্যান্ডের যে প্রাচীন যুগ ছিল, এই প্রাচীন যুগের আর একটা নাম আসে, অপর নাম অ্যাংলো স্যাকশন পিরিয়ড, কারণ এখানে অ্যাংলো এবং স্যাকশনরা তখন রাজত্ব করতেছিল। তাহলে আমরা এখানে নিয়ে নিব যে ইংল্যান্ড যেই প্রাচীন যুগ ইংরেজি সাহিত্যের, তার অপর নাম, হ্যাঁ অপর নাম অ্যাংলো স্যাকশন পিরিয়ড। প্রাচীন যুগের অপর নাম অ্যাংলো স্যাকশন পিরিয়ড। সাউন্ড ক্লিয়ার শুনতে পেলাম? ওকে ফাইন, সবকিছুই ঠিক থাকার কথা। সবাই একটু ধৈর্য ধরেন। আশা করি আজকে লিটারেচার আমরা পড়বো, বাট আসলেই কি লিটারেচার পড়তেছেন সেটা মনে হয় কিনা এটা দেখবেন। তো
তো যাই হোক, প্রাচীন যুগ যখন শেষ হয়ে যায় বাংলা সাহিত্যে, দেখেন ইংরেজি সাহিত্যে 1066 সালের ঘটনা। 1066 সালে ঘটনার পট পরিবর্তন হয়। পট পরিবর্তন হওয়া বলতে, ইংল্যান্ডে কারা ক্ষমতায় ছিল? অ্যাংলো এবং স্যাক্সন জাতি। বাট এখানে যে ফ্রান্স ছিল, ফ্রান্সে অ্যাংলোরা যতদিন ক্ষমতায় ছিল, হঠাৎ 1066 সালে অ্যাংলোদের পতন ঘটে। অ্যাংলোদের পতন ঘটার পরবর্তীতে ফ্রান্সের ক্ষমতায় চলে আসে রক্ষণশীল একটা জাতি, যার নাম ছিল নরম্যান জাতি। নরম্যান, এই নরম্যান জাতি যখন রক্ষণশীল জাতি, তারা যখন ক্ষমতায় আসে, তখন তারা বলে যে ইংল্যান্ড আমাদের ভূখণ্ড থেকে অনেক কাছে, জার্মানি থেকে অনেক দূরে, সুতরাং জার্মানির এখানে থাকার অধিকার নাই, আমরা এখানে শাসন করব, একচ্ছত্র আধিপত্য বিস্তার করব। এই চিন্তা করে তারা জার্মানির যে স্যাক্সন জাতি ছিল তাদেরকে ওখান থেকে হটিয়ে দেয়। তাদের আগে যে নরম্যান জাতি ছিল, এখানে আগে থেকে তো অ্যাংলোরা ছিলই ফ্রান্সের, তাদের সাথে যুক্ত হয় গিয়ে নরম্যান জাতি, গিয়ে তারা নিজেরা শাসন করতে শুরু করে। এই জন্য আমরা পরবর্তী যে যুগটা পাবো, সেই যুগটা হচ্ছে মধ্যযুগ, যার প্রথম অংশ হচ্ছে অ্যাংলো নরম্যান পিরিয়ড। তাহলে আমরা চলে যাব এর পরবর্তী যুগ। প্রাচীন যুগে বাংলা সাহিত্যে প্রাচীন যুগের পরবর্তী যুগের নাম কি? মধ্যযুগ। তাহলে এক্ষেত্রে আমরা চলে যাব পরবর্তী যুগ যেটা, সেটা হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড। আমার নাম অনেকে জিজ্ঞাসা করছেন, নাম একটু পরে বলবো, হ্যাঁ একটু পরে বলবো। অনেকে তো অলরেডি লিখে ফেলছে নাম হাবিব স্যার। আচ্ছা, যারা লিখে ফেলছে তারা তো লিখেই ফেলছে, এটা পরীক্ষাতে আসবে না, লিখে লাভ নাই। হ্যাঁ, তো যাই হোক, মিডল ইংলিশ পিরিয়ড। মিডল ইংলিশ পিরিয়ডটা তাহলে যেখানে ইংরেজি সাহিত্যের একটা যুগ শেষ হয়, অন্য যুগ সেখানেই শুরু হয়। 1066 সাল থেকে 1500 সাল পর্যন্ত এটা ছিল আমাদের মিডল ইংলিশ পিরিয়ড। এই মধ্যযুগকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। এই যুগকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 3টা ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, এই যে 3টা ভাগ, আমরা এবার যাই পার্ট পার্ট অনুসারে। স্যার, প্রথম কথা স্যার, এই মধ্যযুগের প্রথমে বলছিলাম যে যারা ক্ষমতায় আসছিল, যাদের কারণে এই পট পরিবর্তন, তারা ছিল নরম্যান জাতি, আর আগে থেকে অ্যাংলোরা ক্ষমতায় ছিল। এজন্য এই যুগের প্রথম যে ভাগ, সেখানে যারা রাজত্ব করেছিল তাদের নাম ছিল স্যার অ্যাংলো নরম্যান। সুতরাং তাদের নাম অনুসারে এই যুগের নামকরণ করা হয়েছিল অ্যাংলো নরম্যান পিরিয়ড বা অ্যাংলো নরম্যান এইজ। আচ্ছা, এই অ্যাংলো নরম্যানরা ক্ষমতায় ছিল 1066 থেকে 1340 সাল পর্যন্ত। তারা ইংল্যান্ডকে শাসন করেছে। এর মানে এই না যে তারপরে তারা চলে আসছে, তারপরে আস্তে আস্তে তারা ইংল্যান্ডের স্থায়ী অধিবাসী হয়ে গিয়েছে, তারা ধীরে ধীরে নিজেরা নিজেদেরটা করে ফেলছে। তো যাই হোক, আমরা এবার চলে আসি, মনে থাকে নাকি সেটা একটু পরে বুঝতে পারবেন। আচ্ছা, অ্যাংলো নরম্যান পিরিয়ড যেটা 1066 থেকে 1340, নরম্যান জাতি ইংল্যান্ডকে শোষণ প্লাস শাসন যাই বলি করছে, তাই তাদের নাম অনুসারে এই যুগের নামকরণ করা হয়েছে। বাট 1340 সালের ঘটনা ঠিক বাংলা সাহিত্যের সাথে মিল আছে। দেখবেন বাংলা সাহিত্যে আমরা যখন মধ্যযুগ পড়ছিলাম, এই যুগের মধ্যে একজন বিখ্যাত ব্যক্তির নাম অনুসারে একটা যুগের নাম ছিল শ্রী চৈতন্য যুগ। সেম ভাবে এখানেও একজন বিখ্যাত ব্যক্তির নাম অনুসারে একটা নাম রয়েছে যুগের, যেটা হচ্ছে এজ অফ চসার। কারণ এই সময়ে 1340 সালে একজন বিখ্যাত ব্যক্তির আবির্ভাব ঘটে, যেই ব্যক্তিকে বলা হয় ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অথবা পিওর ইংলিশ রাইটার, যিনি সর্বপ্রথম পিওর ইংরেজি ভাষাতে লেখেন, অথবা যাকে বলা হয় মর্নিং স্টার অফ রেনেসা, রেনেসার যুগের ধ্রুব তারা। তাহলে আমরা এর পরবর্তী যেই ব্যক্তির নাম পাবো তার নাম হচ্ছে এজ অফ চসার। চসার শব্দটা আমি এখানে এভাবে লিখছি, চসার। ওকে, চসার। তাহলে এজ অফ চসার যেটা হচ্ছে স্যার 1340 থেকে 1400 সাল পর্যন্ত তিনি ছিলেন। আচ্ছা, 1340 থেকে 1400 সাল। এখানে চসার সম্পর্কিত একটু তথ্য বললাম, যেটা ওনাকে বলা হয় কি ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই জন্যই ওনার নাম অনুসারে একটা যুগের নামকরণ করা হয়েছে। তাহলে ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ।
ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওনাকে বলা হয়, এবং ওনাকে বলা হয় ফার্স্ট পিওর ইংলিশ রাইটার, মানে প্রথম পিওর ইংরেজি ভাষায় তিনি লেখেন। আদতেও তিনি কিন্তু ইংরেজি ভাষার জনক। এখন অনেকে বলবে স্যার তাহলে আগের সাহিত্যগুলো ওইটা কোন ভাষার, আমরা কেন ইংরেজিতে পড়তেছি? আপনি নিজের কথা চিন্তা করেন, আপনার যে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ, সেটাও কিন্তু পিওর বাংলা ভাষায় লেখা ছিল না। সেম ভাবে ইংরেজি সাহিত্যও যা ছিল প্রাচীন, সেটা ছিল অ্যাংলো এবং নরম্যানদের ভাষা, স্যাক্সনদের ভাষা। বাট পিওর ইংরেজি ভাষা যেটা তিনি আবিষ্কার করেন, তার নাম হচ্ছে জিওফ্রে চসার। এই কারণে তাকে বলা হয় ফার্স্ট ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের প্রথম জাতীয় কবি তিনি। আর বর্তমান হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে এই ব্যক্তির নাম অনুসারে একটা যুগের নামকরণ করা হইলো। অ্যাংলো নরম্যান পিরিয়ড গেছে, তারপরে এজ অফ চসার। যেহেতু চসার একটা ভাষা আবিষ্কার করছে মাত্র, এই ভাষা আবিষ্কার করে কিছু লেখালেখি করে উনি মারা গেছে, স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি স্যার যে তাহলে এই ভাষা আবিষ্কার করার ফলে নতুন একটা ভাষা আসছে, এই ভাষাটা শিখতে মানুষের একটু সময় লাগবে। তিনি মারা গেছেন এর মানে এই না যে ওই দিনই মানুষ শিখে লেখা শুরু করবে। এই ভাষাটা শিখতে হইলেও একটা গ্যাপ যাবে, মাঝখানে সময় যাবে। সেই জন্য ওনার পরবর্তীতে ইংরেজি সাহিত্যে উল্লেখযোগ্য তেমন পিওর ইংলিশ সাহিত্য পাওয়া যায় নাই। তাই পরবর্তী যুগের নাম হচ্ছে অন্ধকার যুগ বা ডার্ক এজ বা ব্যারেন এজ। তাহলে 3 নম্বরে আমরা পাচ্ছি স্যার এখানে ডার্ক এজ অথবা ব্যারেন এজ, অনুর্বর যুগ বা অন্ধকার যুগ। তাহলে ডার্ক এজ বা ব্যারেন এজ এটা হচ্ছে স্যার 1400 থেকে কোন কোন বইতে 1485 লেখা আছে, বাট বেশিরভাগ বইতে এবং যারা গবেষক তাদের মতে এটা 1500 সালটাই হচ্ছে কারেক্ট। কারণ ওই সময় যা পাওয়া গিয়েছে সেগুলো আমাদের বাংলার মতো উল্লেখযোগ্য সাহিত্য না। যেমন অন্ধকার যুগে আমাদের শেখ শুভদয়া, শূন্য পুরাণ এগুলা পাওয়া গেছে, বাট উল্লেখযোগ্য না। তাহলে ডার্ক এজ বা ব্যারেন এজ এটা হচ্ছে অন্ধকার যুগ। এখন আপনি নিজে মিলান, দেখেন আমাদের যে বাংলা সাহিত্য সেখানেও মধ্যযুগের মধ্যে অন্ধকার যুগ আছে, এখানেও আছে। আমাদের যে বাংলা সাহিত্য সেখানেও মধ্যযুগে একজন ব্যক্তির নামে নাম আছে, এখানেও একজন ব্যক্তির নামে নাম আছে। আর একটা হচ্ছে স্যার অ্যাংলো নরম্যান পিরিয়ড। তাহলে আমরা এটা মনে রাখার জন্য একটা ছোট্ট টেকনিক অ্যাপ্লাই করব এখানে, যেন আমরা মনে রাখতে পারি। এটা হচ্ছে স্যার আমরা আমাদের, একজন বলছে স্যার উত্তর দিন প্লিজ। মোহাম্মদ রাইহান, আপনি কি উত্তর প্রশ্ন করেছেন, একটু প্রশ্নটা করেন এনটিআরস এর জন্য এই টপিক গুরুত্বপূর্ণ কিনা। আমি এটা আগেই উত্তর দিয়েছি, আপনি পরে জয়েন করেছেন। বলেছি যে এনটিআরসি সহ যে কোনো পরীক্ষাতে এখন পর্যন্ত মিনিমাম 2টা কোশ্চেন পাওয়া গিয়েছে, আপনি একটু দেখবেন, এবং মাঝে মাঝে 3 থেকে 4টা কোশ্চেনও পাওয়া গিয়েছে। এজন্য আমরা এই টপিকের উপর মিনিমাম 2টা ক্লাস নিয়ে থাকি। শুধু তাই না, আপনি ক্লাসটা করেন, আমার মনে হয় আপনি হয়তো বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে প্রশ্ন আসে। না হলে পরবর্তীতে করেন, অন্তত পক্ষে প্রশ্ন থাকবে না মনে। কারণ অনেক বিষয় আজকে ক্লিয়ার হবেন যেটা আপনি মুখস্থ করে হয়তো ক্লিয়ার হতেন না। তো যাই হোক, আমরা বলতেছিলাম যে এটাকে আমরা একটু একটা টেকনিকে নিব। আমাদের প্রাচীন যুগের পরে আমাদের মধ্যযুগে ফিরে যাব আমরা। আমাদের পূর্বপুরুষ যারা মধ্যযুগে চাষবাস করতেন, ক্ষেত খামারি করতেন, তারা আপনারা জানেন যে আধুনিক প্রযুক্তিতে চাষ করতেন না, করতেন নরমাল প্রযুক্তিতে, তাই না? তাহলে নরমাল প্রযুক্তিতে যখন তারা চাষবাস করতেন, নিশ্চয়ই তাদের যে জমিগুলা ছিল এই জমিগুলা উর্বর হতো না ঠিক মতো, অনুর্বরই রয়ে যেত। এই জন্য পূর্বে মানুষ কম ছিল, জমি বেশি ছিল, তারপরও না খেয়ে মারা যেত। আর এখন জমি কম, মানুষ বেশি, বা উর্বর হয়, ফসল বেশি হয়। তাহলে আমরা সেই কথাটা আমরা শুধু এখানে লিখব যে মধ্যযুগে, বা আমি এটাকে একবার লিখতেছি মিডল এজে, হ্যাঁ মনে রাখার জন্য, এটা যে মিডল এজ এ নরমাল ভাবে চাষ করে অনুর্বর জমিতে ভালো ফসল হতো না। তাহলে আমাদের এখানে স্যার মিডল এজ এটার 3টা ভাগ করছিলাম। একটা হচ্ছে স্যার নরমাল লিখছি আমি, যেটা যেটা হচ্ছে নরম্যান, ওকে, নরম্যান এজ। আচ্ছা, নরম্যানের পরে স্যার আমি একটা কথা লিখছি চাষ, এই জন্য আমি চসারটা বাংলায় লিখছিলাম। চাষ দিয়ে আমরা এটাকে নিয়ে যাচ্ছি স্যার চসার। তাহলে মধ্যযুগের 3টা ভাগ, প্রথমে নরমাল থেকে নরম্যান,
আর চাষ থেকে চষার। আর অনুর্বর, এটার ইংলিশ আপনারা সবাই জানেন স্যার, ব্যারেন, যেটা ছিল আসলে ব্যারেন বা ডার্ক এজ। আমরা এখানে ব্যারেন নিচ্ছি স্যার, ব্যারেন এজ। এই হচ্ছে আমাদের মনে রাখা। স্যার কমেন্ট পড়ে চলে আসছে, উত্তর দেয় না, মানে বুঝি না এটা। কমেন্ট পড়ে চলে আসছে মানে স্যার উত্তর দিবেন প্লিজ। কমেন্ট পড়ে কোনটা কমেন্ট? আপনার কমেন্ট কি ছিল একটু আবার করেন, কারণ সব সময় আপনাদের এত কমেন্ট পড়লে ক্লাস নিব কখন? আপনাদের কমেন্ট করবেন যখন আমি তাকাই তখন কমেন্ট করবেন, হ্যাঁ? আচ্ছা, তাহলে এখানে ছিল স্যার এইটা মধ্যযুগ, যেটা মধ্যযুগে মিডিল এজ, এই সময়ে নরম্যান একটা যুগ ছিল, একটা চসারিয়ান এজ, আর একটা হচ্ছে ব্যারেন বা ডার্ক এজ। এই ডার্ক এজ বা অন্ধকার যুগ আসছে, দেখেন অন্ধকার যুগে সকল সাহিত্যর আলো নিভে গিয়েছিল। কিন্তু তার পরবর্তী যে যুগটা আসে তার নাম ছিল রেনেসার যুগ বা রিনেসান্স পিরিয়ড। তাহলে রিনেসান্স চলে যাব আমরা, পরের যুগের নাম হচ্ছে স্যার রিনেসান্স পিরিয়ড বা রেনেসার যুগ। রেনেসা শব্দের অর্থ আপনারা পড়ে আসছেন আজীবন স্যার, পুনর্জন্ম, পুনরুত্থান। আজকে জানবেন যে স্যার কেন পুনর্জন্ম বা পুনরুত্থান এই শব্দটাকে এখানে বাছাই করা হইল। প্রথম কথা হচ্ছে স্যার, আমরা ঠিক এই রেনেসার যুগের আগের যুগের শেষে যেটা পড়ছিলাম সেটা ছিল স্যার ব্যারেন এজ বা ডার্ক এজ, অন্ধকার যুগ। এই অন্ধকারের পরে আসার কথা হচ্ছে স্যার আলো, যদি আসে আস্তে আস্তে আলো আসার কথা। বাট হঠাৎ করে এই অন্ধকার যুগ আসার পরবর্তীতে এমন ধরনের আলো আসছে ইংরেজি সাহিত্যে বা ইউরোপিয়ান সাহিত্যে, শুধু সাহিত্যে না সকল ক্ষেত্রে। সেই কারণে এই আলোটা আজ অব্দি বিদ্যমান, মানে ওর সমকক্ষ আলো এখনো আসে নাই। এই আলো বলতে লাইটকে বুঝাচ্ছি না আমি, কোন আলোকে বুঝাচ্ছি সেটা আমি বললে আপনারা বুঝতে পারবেন। আমি জাস্ট সময়টাকে নিচ্ছি, সময়টা আপনারা একটু খেয়াল রাখেন। আপনারা জানেন স্যার এখানে অন্ধকার যুগ গেছে, তাহলে ভাষা শিখে একটা রাইটার তৈরি হতে সময় লাগবে, তারপরে তার মান আস্তে আস্তে উন্নত হবে। বাট আনফরচুনেটলি সেটা হয় নাই। ফরচুনেটলি যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই সময়ে যে সকল ব্যক্তিরা আসছেন তারা আজ অব্দি বিখ্যাত। আপনারা তার মধ্যে অন্যতম একজন ব্যক্তিকে পাবেন যার নাম শেক্সপিয়ার। এই শেক্সপিয়ারের জন্ম হয়েছিল স্যার 1564 সালে। খেয়াল করেন এই 1564 সালটা এর মাঝখানে, মানে এই সময় এই কবির আবির্ভাব ঘটছে যার সমতুল্য কবি এখনো আসে নাই। আপনারা নাম শুনছেন লিওনার্দো দা ভিঞ্চ, তার জন্ম এই সময়ে, তার সমকক্ষ এখন পর্যন্ত আর্টিস্ট আসে নাই। আপনারা নাম শুনছেন কলম্বাস, যিনি সম্পূর্ণ একটা মহাদেশ আবিষ্কার করে ফেলেছিল কত সালে? 1498 সালে। 1498 সালে কলম্বাস, এই 98 থেকে 1500 খুব বেশি দূরে না, অনলি 2 বছরের গ্যাপ। তার মানে একজন এমন ব্যক্তি আবির্ভাব মানে ঘটেছে যিনি সম্পূর্ণ একটা মহাদেশ আবিষ্কার করে ফেলছে। কোন ধরনের অভিযান বের হয়েছিল? আপনারা জানেন ভারতবর্ষে আসার পানিপথ আবিষ্কার, এবং ভারতবর্ষে আসেন যেই 1492 সালে, এর কাছাকাছি সময়ে। অর্থাৎ এমনি এমনি এটার নাম রেনেসা বা পুনর্জন্ম দেওয়া হয় নাই। কোনো কিছু অন্ধকার থেকে হঠাৎ করে মনে হয় ফ্লোরিশ হয়েছে, বাস্ট হয়েছে, এই জন্য এই যুগের নামকরণ করা হয়েছিল স্যার রিনেসান্স পিরিয়ড বা পুনর্জন্মের যুগ। শুধু এইটার অর্থ রেনেসা অর্থ পুনর্জন্ম আসে না, অনেক কিছুই আসে। আমরা এবার এই যুগের আগে সেই যুগের নামকরণ বা অর্থটা জেনে নেই। রেনেসা শব্দের অর্থ কি কি আসে? পুনর্জন্ম, পুনরুত্থান, পুনর্জীবন, রিবার্থ। এটা গ্রামারের স্পেলিং এর মধ্যেও পরীক্ষাতে অনেক সময় আসে প্রশ্ন, হ্যাঁ, যে রেনেসা শব্দের অর্থ কি, সাধারণ জ্ঞানেও আসে এই টাইপের প্রশ্ন, যে রেনেসা শব্দের অর্থ কি বা রেনেসার উৎপত্তি কোন দেশে। রিজেনারেশন, রিভাইভাল অফ লার্নিং। আমি শুধু লার্নিং লিখছি, রিভাইভাল অফ আর্ট হইতে পারে, রিভাইভাল অফ লিটারেচার হইতে পারে, রিভাইভাল অফ অ্যাডভেঞ্চার হতে পারে। অর্থাৎ যা কিছু যুক্ত এর সাথে সব রেনেসার সাথে
যুক্ত। হ্যাঁ হ্যাঁ, রেনেসা শব্দের অর্থ আমি বলেছি। আপনাদের প্রশ্ন থাকলে সেগুলা কমেন্টে করবেন। হ্যাঁ, এবার আসেন রেনেসার উৎপত্তি। রেনেসা শব্দটা ইটালিয়ান শব্দ, কারো কারো মতে এটা ফ্রেঞ্চ শব্দ বা ফরাসি শব্দ বলে থাকেন, বাট ফরাসি ভাষায়ও আছে এটা, আবার ইটালিয়ান ভাষায়ও আছে, বাট আমরা উত্তর করব ইটালিয়ান ভাষা। কেননা রেনেসার উৎপত্তি হয় ইটালির ফ্লোরেন্স শহরে 1453 সালে। তাহলে আমরা এই অংশটা লিখে নিব, রেনেসার উৎপত্তি। রেনেসার উৎপত্তি ইটালির ফ্লোরেন্স শহরে 1453 সালে। কেন হয় সেটা আমি মুখে বলে দিচ্ছি। কনস্টান্টিনোপলের পতনের মাধ্যমে হয়। 1453 সালে কনস্টান্টিনোপলের পতন ঘটে, রোম ইটালির রাজধানী, সেই রোমান সাম্রাজ্যের মাধ্যমে। আর এই রোমান যে রাজা ছিলেন তিনি ঘোষণা করেন যে বিজয়, সেখান থেকেই মূলত রেনেসার উৎপত্তি ঘটে। এই জন্য বললাম যে রেনেসার উৎপত্তি রোমান সম্রাট নিশ্চয়ই রেনেসা কথাটা ফরাসি শব্দ মিন করে বলেন নাই। তিনি যেহেতু ইটালির মানুষ, তিনি এটাকে ইটালির অর্থ হিসাবেই নিয়েছেন, যে আজ থেকে এই রেনেসা মানে ঠিক আমাদের এই যে কিছুদিন আগে বা দেশে যেটা ঘটে গেছে, এটাকেও আপনি বলতে পারেন ওয়ান কাইন্ড অফ রেনেসা, অর্থাৎ হঠাৎ করে সব ধ্বংস হওয়ার পরে নতুন করে সৃষ্টি হওয়া। তো যখন একটা রাজ্য বা একজন রাজা আর একজনের সাথে যখন ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসছেন, তিনি চাইলেন আজ থেকে আমাদের নতুন করে পথ চলা হবে, সবকিছুতে আমরা নতুন করে সবকিছু সৃষ্টি করব, এই হিসাবে তিনি এটাকে রেনেসা বলেছিলেন। তো যাই হোক, রেনেসার যুগকে 6 ভাগে ভাগ করা হয়েছে। আমরা নিব স্যার, এই যুগকে 6 ভাগে ভাগ করা হয়েছে। এই যুগকে 6 ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, এবার আসেন এই যুগকে যে 6টা ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে নাম্বার 1, নাম্বার 2 আমরা এভাবে করে এক একটা করে যাব। তবে মনে রাখার খাতিরে আমি জাস্ট একটু গল্পে চলে যাব, কারণ গল্প না করলে ক্লাস ভালো লাগে না আমার কাছে। তো যাই হোক, রেনেসা শব্দটা আমরা বলছিলাম, রেনেসা শব্দের অর্থ পুনর্জন্ম, পুনরুত্থান। রেনেসা আমাদের মতে একটা 16 বছরের যুবতী কন্যা। এই 16 বছরের কন্যা, যেহেতু মেয়েদের নাম হয় রেনেসা, সেই হিসাবে বলতেছি, কারো নাম থাকলে তিনি বাদে। হ্যাঁ, মানে আপনাদের মধ্যে কারো নাম যদি রেনেসা থাকে তিনি বাদে। আচ্ছা, তাহলে এই রেনেসা, তার বয়স হচ্ছে তার 16 বছর। এই 16 বছরের মেয়ে, কিন্তু 16 বছরের হইলেও তার হৃদয়টা অনেক বড়। 6টা বয়ফ্রেন্ড এখনই তিনি লালন পালন করে থাকেন। হৃদয়টাকে 6টা ভাগ করছে, ভাগ করে 6 জনকে বিতরণ করে দিছে রেনেসা। 6 জনকে যখন হৃদয়টা ভাগ করে বিতরণ করে দিয়েছেন, 6টা বয়ফ্রেন্ড আছে তার, তাদেরকে নিয়ে সুন্দর সুখে সময় কাটাচ্ছিলেন। কিন্তু একদিন তার কুকীর্তি, যেটা 6টা বয়ফ্রেন্ডই জেনে যায়, যখন 6 জনে জেনে গিয়েছেন, তখন 6 জনে একত্রিত হয়ে রেনেসাকে হত্যা করে। বাট রেনেসার ছিল অলৌকিক ক্ষমতা। রেনেসা নিজে জীবিত হয়ে গিয়েছিলেন হত্যা করার পরেও, বরং তাকে যে 6টা বয়ফ্রেন্ড হত্যা করছিল তারা মারা গিয়েছিল। এই যে যে অলৌকিক ক্ষমতা রেনেসার, মারার পরেও আবার জীবিত হয়ে আসা, এই কারণে তার নামের অর্থই হয়েছে পুনর্জন্ম বা পুনরুত্থান। আর যেই ব্যক্তির মধ্যে এই ধরনের ক্ষমতা থাকে, স্বাভাবিকভাবে বাংলাদেশি মেয়েদের মতো 60 বছর থেকে 65 বছর বয়সে তিনি মারা যাবেন না, তার আয়ুষ্কাল একটু বেশি হবে, কারণ তার পুনর্জন্ম নেওয়ার একটা ক্ষমতা আছে। সেই হিসাবে রেনেসার বয়স ছিল টোটাল 160 বছর। তাহলে 16 বছরের রেনেসা বেঁচে ছিলেন 160 বছর, হৃদয়টাকে ভাগ করছিলেন 6টা ভাগ, এবং 6টা বয়ফ্রেন্ড তিনি লালন পালন করতেন। বাট রেনেসা যখন জন্ম নিয়েছিলেন, তখন ইংল্যান্ডের ক্ষমতায় ছিল রানী এলিজাবেথ, যে ছিলেন ঠিক রেনেসার উল্টা। তিনি প্রেম ভালোবাসা একদমই পছন্দ করতেন না, ইভেন বিয়েও পছন্দ করতেন না। তাই রানী এলিজাবেথ কোনোদিন বিয়েও করেন নাই।
এবং প্রেম ভালোবাসা প্রশ্রয় দেন নাই। এজন্য রানী এলিজাবেথকে বলা হয় দ্য ভার্জিন কুইন। রানী এলিজাবেথ যখন রেনেসার কুকীর্তি সম্পর্কে জানতে পারছে, তখন রেনেসাকে ডেকে পাঠাইছে যে তাকে নিয়ে আসো, আমি শাস্তি দিব। বাট রেনেসা জানে না যে তাকে শাস্তি দেওয়ার জন্য ডাকা হয়েছে। রেনেসা চিন্তা করলো রানী এলিজাবেথ মনে হয় আমার রূপে মুগ্ধ হয়ে আমার সাথে দেখা করতে চাইছে, তাহলে একটু প্রস্তুতি নেওয়ার দরকার, মেকআপ টেকআপ মারার দরকার। এই চিন্তা করে রেনেসা সর্বপ্রথম প্রস্তুতি নেওয়া শুরু করছে। 6টা ভাগ করছিল হৃদয়টাকে। এই 6 ভাগওয়ালা রেনেসা এখন কি করলো স্যার? প্রস্তুতি নেওয়া শুরু করলো, প্রিপারেশন নেওয়া শুরু করলো। এই প্রিপারেশন নিয়েছেন তিনি 60 বছর ধরে। 60 বছর অর্থাৎ 160 বছর বেঁচে ছিলেন, প্রায় 60 বছর, তবে আলটিমেটলি এটা হচ্ছে 58 বছর। রেনেসা 58 বছর ধরে প্রিপারেশন নিয়ে দেখা করতে গেছে রানী এলিজাবেথের সাথে। তাহলে আমরা রেনেসার যুগের যে 6টা ভাগ পাবো, তার মধ্যে প্রথমে যাকে পাবো সেটা হচ্ছে স্যার প্রিপারেশন ফর রেনেসা। কারণ প্রথমে তিনি প্রিপারেশন নিয়েছিলেন। বলছি রেনেসা বেঁচে ছিল 160 বছর, তার মানে রেনেসার যুগের ব্যাপ্তিকাল হচ্ছে 160 বছর, যেটা আমি সর্বপ্রথমেই বলেছিলাম যে 160 বছর বেঁচে ছিল রেনেসা। এই দেখেন রেনেসার যুগ 1500 থেকে 1660, টোটাল এই যে সময়টা আছে এটা হচ্ছে রেনেসার যুগ 160 বছর। আর হৃদয়টাকে ভাগ করা হয়েছিল 6 ভাগে, আমরা সেইটাকে দেখেছি 6 ভাগ তার হৃদয়ের। তার মধ্যে নাম্বার 1 ছিল স্যার প্রিপারেশন ফর রেনেসা। তাহলে প্রিপারেশন নিয়েছেন কত বছর? প্রিপারেশন ফর রিনেইসান্স। রিনেইসান্স স্পেলিংটা দেখবেন পরীক্ষাতে অনেকবার আসছে এই স্পেলিং। তাহলে প্রিপারেশন নিচ্ছে 58 বছর, তাহলে 1500 থেকে 1558 সাল পর্যন্ত তিনি প্রিপারেশন নিয়েছেন। দেখা করতে গিয়েছিল রানী এলিজাবেথের সাথে, সুতরাং দ্বিতীয় যুগের নাম হচ্ছে এলিজাবেথের নাম অনুসারে এলিজাবেথান পিরিয়ড। এলিজাবেথিয়ান পিরিয়ড ঠিক 1558 থেকে শুরু। যেহেতু তিনি বিবাহ করেন নাই, আমৃত্যু ক্ষমতায় ছিলেন, কোনো ঝামেলা ছিল না। এই আমৃত্যু ক্ষমতায় বলতে তিনি মারা গিয়েছিলেন 1603 সালে, এই পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। হ্যাঁ 6 ভাগ। সকালে সকালে যদি করে থাকেন তাহলে অন্য ব্যাচে করেছেন। আচ্ছা, তাহলে আমরা বললাম স্যার এলিজাবেথিয়ান পিরিয়ড এটা ছিল 1558 থেকে 1603। যখন রানী এলিজাবেথ 1603 সালে মারা যায়, সমস্যাটা হচ্ছে রানী এলিজাবেথকে বলা হতো ভার্জিন কুইন। তিনি বিয়ে শাদী কিচ্ছু করেন নাই, এই জন্য ওনাকে বলা হতো ভার্জিন কুইন। আচ্ছা, দ্বিতীয় কথা, যেহেতু ওনার উত্তরসূরি নাই, যেহেতু বিয়ে করেন নাই, মানে পরবর্তীতে রাজ্য কারা সামলাবে সেই হিসাবে কোনো উত্তরসূরি ছিল না। আর রানী অনেকগুলা কাজ করছে। প্রথম কথা, খ্রিস্টান ধর্ম বলতেছে বিয়ে না করা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মহাপাপ। এই ধর্মগুরুরা পোপরা তাকে চাপ দিচ্ছিল বিয়ে করার জন্য, বাট তিনি তাদের কথা শুনেন নাই। তিনি বরং উল্টা কাজ করছে। সময় কাটানোর জন্য সন্তানের পরিবর্তে তিনি থিয়েটার দিয়েছেন, অর্থাৎ সিনেমা হল, তৎকালীন সময়ের নাট্যমঞ্চ, এলিজাবেথিয়ান থিয়েটার। এই এলিজাবেথিয়ান থিয়েটার যেটা দেখতেছেন, এই থিয়েটারেই মূলত জন্ম উইলিয়াম শেক্সপিয়ারের একজন নাট্যকার হিসাবে। তো এই থিয়েটার যে তৈরি করেছিলেন, তার প্রধান উদ্দেশ্য ছিল নাটক মঞ্চস্থ হবে। এই জন্য এলিজাবেথের যে যুগটা ছিল, এই যুগকে বলা হয় গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, অর্থাৎ এলিজাবেথিয়ান পিরিয়ডকে বলা হয় গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, কারণ এই যুগেই মূলত সাহিত্য চর্চা ইংল্যান্ডে শুরু হয় এবং ইংল্যান্ডে নাট্যমঞ্চ তৈরি হয়, শেক্সপিয়রের জন্ম হয়। ওকে, তাহলে গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার এটা হচ্ছে এই যুগের একটা অংশ। আচ্ছা, সাহিত্য বলছে হাইলাইটস এর সাথে ক্লাসের মিল কই স্যার? নেগেটিভ কমেন্ট পড়েন না কেন স্যার? হাইলাইটস পড়ে আপনি কখনো চাকরি পাবেন না। হাইলাইটস আপনাকে দেওয়া হয়, হাইলাইটস এর সাথে আপনার ক্লাস সমন্বয় করে পড়তে হবে। এমন না যে হাইলাইটস যা আছে আপনাকে সেটা ধরে ধরে পড়াবে। আর স্যাররা কখনো বই হাতে করে পড়ান না, আর বই হাতে করে যদি পড়ান তাহলে তিনি স্যার না।
দ্বিতীয় কথা, আপনারা যারা চিন্তা করেন যে স্যার একটা বিষয় যে বই ধরে পড়ান, স্যার হাইলাইটস এটা ধরে পড়ান ওটা ধরে পড়ান, স্যাররা হাইলাইট যখন লেখে ওইটা গুছিয়ে লেখা সিরিয়ালি, বাট স্যাররা যখন বলে এটা হচ্ছে মূল কথা যেটা সম্পূর্ণ লেখা সম্ভব নয়। আমি যেভাবে বলছি এভাবে লেখা সম্ভব নয় কখনো, বাট লিখতে গেলে আপনাকে তথ্য আকারে লিখতে হবে। এজন্য আপনি হাইলাইটস এর সাথে এখানে মিল খুঁজতে আসবেন না। আপনার উচিত হচ্ছে হাইলাইটস পড়া, এছাড়া ক্লাসও দেখা, তাহলে আপনি দুইটার মধ্যে মিল করতে পারবেন। আচ্ছা, গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার বলা হতো। এখন রানী এলিজাবেথ তিনি কি করছিলেন স্যার? 1558 থেকে 1603 সাল পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। 1603 সালে তিনি যখন মারা গেলেন, তার শত্রু ছিল মূলত পোপরা। কারণ পোপদের কথা তিনি শুনতেন না, মানতেন না। আর পোপরা এ নিয়ে খুবই বিরক্ত, কারণ আগের যত রাজা ছিল তারা সবসময় পোপের কথা মেনে চলতো। পোপদেরকে বলা হয় নট দ্য কিং বাট দ্য কিং মেকার। তারা রাজা না, কিন্তু তারা রাজা তৈরি করে। তো যখন এই এলিজাবেথ মারা গেল 1603 সালে ইংল্যান্ডে, তখনও ইংল্যান্ড এবং স্কটল্যান্ড আলাদা। তখন স্কটল্যান্ডে রাজার অর্থাৎ রানী এলিজাবেথের সৎ ভাই ক্ষমতা ছিলেন, রাজার দ্বিতীয় পক্ষ, তার নাম ছিল জেমস। তিনি স্কটল্যান্ডের রাজা। যখন রানী এলিজাবেথ মারা গেল, পোপরা গিয়ে জেমসের সাথে যোগাযোগ করলো এবং জেমসকে বলল যে আপনি এসে ক্ষমতা দখল করে নেন। তো তারা বলল যে আমি তো স্কটল্যান্ডের রাজা, ইংল্যান্ডের মানুষ কি আমাকে মেনে নিবে? তো ইংল্যান্ডের মানুষ আমাকে মেনে নিবে কিনা এই চিন্তা করে তিনি কি করলেন, একটু মানে ডিসপোজ করতে চাইলেন যে আমি ক্ষমতাটা চাই না। বাট যারা পোপ ছিলেন তারা বললেন যে ইংল্যান্ডের মানুষ আপনাকে মেনে নিবে, কারণ রানীর উত্তরসূরি কেউ নাই, সেই হিসাবে যোগ্য উত্তরসূরি আপনি, কারণ আপনার শরীরে যে রক্ত রানীর শরীরে একই রক্ত, দুজনের পিতা সেম। আর দ্বিতীয় কথা, আপনাকে মেনে নিবে কিনা সেটার জন্য আমরা তো আছি। আপনাকে শুধু একটু কাজ করতে হবে, সেটা কি? ধর্ম অনুসারে চলতে হবে। নামটা চেঞ্জ করে আমরা ধর্ম অনুসারে আপনার নাম রেখে দিব। সেই হিসাবে জেমসের নাম চেঞ্জ করে ধর্মগুরুরা রেখে দিলেন জ্যাকোবিন। সেই হিসাবে 3 নম্বরে যিনি ক্ষমতায় বসেন, যে যুগ হয়, তার নাম স্যার জ্যাকোবিন পিরিয়ড। এই জ্যাকোবিন ক্ষমতায় বসে 1603 সালে, কিন্তু তিনি মারা গিয়েছিলেন 1625 সালে। এখানে একটা কথা আছে, জ্যাকোবিয়ান যখন স্কটল্যান্ড থেকে ইংল্যান্ডের ক্ষমতা দখল করে নিলেন বা ক্ষমতায় বসলেন, তখন তিনি কিন্তু স্কটল্যান্ডকে ছেড়ে দিয়ে আসেন নাই। তখন তিনি কি করলেন? ইংল্যান্ডের সাথে স্কটল্যান্ডকে একীভূত করলেন। পাঠাইতে বললো তো। তখন তিনি কি করছেন? ইংল্যান্ডের সাথে স্কটল্যান্ডকে একীভূত করলেন এবং একীভূত করে স্কটল্যান্ড এবং ইংল্যান্ডকে একত্রে নাম দিলেন গ্রেট ব্রিটেন। অর্থাৎ এতদিন ছিল অ্যানসাইন্ট ব্রিটেন, আর তিনি স্কটল্যান্ড এবং ইংল্যান্ডকে একত্রিত করে নাম দিলেন গ্রেট ব্রিটেন। কে দিছেন? জ্যাকোবিয়ান, যার রিয়েল নাম ছিল জেমস। বাট জ্যাকোবিয়ান যেহেতু রানীর ভাই, তিনিও তো বয়স্ক হয়ে গিয়েছিলেন। তিনি যখন মারা গেলেন 1625 সালে, তখন এই যে যে ধর্মগুরু ছিল তারা চিন্তা করলেন কাকে বসানো যায় ক্ষমতায়। এই চিন্তা করে তারা তখন কি করলো? তারা তখন যোগাযোগ করলো জার্মানিতে। জার্মানিতে যোগাযোগ করে, কারণ এখন তো আর স্কটল্যান্ড আলাদা না, কারণ স্কটল্যান্ড ইংল্যান্ড আলাদা হয়ে না, এক হয়ে গেছে এরা। তাহলে বাহির থেকে আনতে হবে, আর বাহির থেকে তাদের কথা মতো চলে এমন একজন রাজা লাগবে। সেই হিসাবে তারা যোগাযোগ করলো জার্মানিতে। জার্মানিতে ক্ষমতায় ছিল চার্লস। চার্লসকে বলল যে আপনি এসে ক্ষমতা দখল করে নেন। বাট চার্লস সেই আগের মতো বলল যে আমি তো ভিন দেশি, আমাকে কি মেনে নিবে? তখন তারা বলল আপনাকে মানবে কি না সেটা আমাদের উপর ছেড়ে দেন, শুধু একটু কাজ করতে হবে, নামটা চেঞ্জ করতে হবে, ধর্ম অনুসারে আমরা নাম লিখে দিব, তারপরে ইংল্যান্ডের মানুষকে বোঝাবো যে হ্যাঁ তিনি ধর্মভীরু মানুষ, দেশের উন্নতি হবে, ঠিক যেভাবে জেমসকে বসিয়েছিলাম। তখন চার্লসের নাম চেঞ্জ করে তারা রেখে দিলেন ক্যারোলিন বা ক্যারোলাইন, এই সি নিয়ে। তার পরবর্তীতে যিনি ক্ষমতায় আসলেন তার নাম কি ছিল স্যার? ক্যারোলাইন। তো এই হিসাবে পরবর্তী যুগের নাম হলো ক্যারোলাইন বা ক্যারোলিন পিরিয়ড। যিনি 1625 সাল থেকে ক্ষমতায় বসলেন এবং 1649 সালে তার ক্ষমতার পতন ঘটল। না আছে
আচ্ছা, এবার কথা হচ্ছে স্যার, যখন ক্যারোলাইন ক্ষমতায় বসলো, ক্যারোলাইন আসছে কোত্থেকে? জার্মানি থেকে। ইংল্যান্ডের মানুষ তখনই হচ্ছে বিদ্রোহ শুরু করলো, অর্থাৎ 1625 সালে যখন ক্যারোলাইন ক্ষমতায় বসলো, তখন ইংল্যান্ডের মানুষ একটু বিরক্ত হলো যে আগেরটা ঠিক ছিল, রানী ক্ষমতায় ছিল না, স্কটল্যান্ড থেকে ভাই আসছে, সৎ ভাই হইলেও তো আমাদেরই, আবার যেহেতু সে আমাদের সাথে এক হয়ে গেছে তাহলে আর সমস্যা নাই। বাট অন্য দেশ থেকে একজন এসে ক্ষমতা দখল করে নিবে, এটা তো মেনে নেওয়া যায় না। তো কি করার, রাজা তো হয়ে গেছে অলরেডি, কারণ ধর্মগুরুরা তার সাথে, কিছু ধর্ম অনুসারী তার সাথে। তখন কি হলো, স্যার রিচার্ড ক্রমওয়েল ছিলেন একজন আন্দোলনকারী, তিনি বললেন না, এভাবে মেনে নেওয়া যায় না, আমরা চাই আমাদের সকলের মধ্য থেকে একজন কমন রাজা থাকবে, যাকে আমরা বাছাই করব। আলটিমেটলি তিনি গণতন্ত্রের ডাক দিয়েছিলেন, যেই গণতন্ত্রের ডাক দিয়ে একটা আন্দোলন শুরু করলেন। এই আন্দোলনের নাম ছিল কমনওয়েলথ মুভমেন্ট বা গণতান্ত্রিক আন্দোলন। সেই কারণে 1641 সালে ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। দুইটা পক্ষ, একটা পক্ষ হচ্ছে রাজার পক্ষ, সেই রাজাদের সাথে ছিল ক্যাথলিক পোপ, যারা পোপদের অর্থাৎ গির্জায় যারা থাকেন পিওর খ্রিস্টান পোপরা, কারণ তারা চাইতেন রাজারা ক্ষমতায় থাকুক। কিন্তু আন্দোলনকারী ছিলেন রিচার্ড ক্রমওয়েল, এই রিচার্ড ক্রমওয়েলের সাথে ছিলেন সাধারণ মানুষ এবং কিছু কিছু ধর্মগুরু যারা ছিলেন। এই ধর্মগুরুদের মধ্যে কিছু কিছু আবার এই আন্দোলনকারীদের সাপোর্ট করতেন। তারা তখন ওই ক্যাথলিক যে সকল ধর্মগুরু পোপ ছিল তাদের থেকে এসে যোগ দিলেন আন্দোলনকারী বা প্রোটেস্ট্যান্ট প্রতিবাদীদের সাথে। এইখানে দুটা ভাগ হয়ে গেল, ক্যাথলিক পোপ আর একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট, দুইটা ভাগে ভাগ, প্রোটেস্ট্যান্ট আর একটা হচ্ছে ক্যাথলিক। তো এই প্রোটেস্ট্যান্ট একটা সময় আন্দোলন করতে করতে তারা গিয়ে 1649 সালে বিজয় হইল আন্দোলনের, এবং কমনওয়েলথ বা গণতন্ত্র চালু হয়ে গেল ইংল্যান্ডে। 1649 সালে ইংল্যান্ডে চালু হইল গণতন্ত্র। সেই হিসাবে পরবর্তী যুগের নাম হয়ে গেল স্যার কমনওয়েলথ পিরিয়ড বা গণতন্ত্রের যুগ। হ্যাঁ, 5 নাম্বার। তাহলে কমনওয়েলথ পিরিয়ড সেটা হচ্ছে স্যার 1649 সালে বিজয় হইলো গণতন্ত্রের। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে সাধারণ জ্ঞানে, অনেকে এটাকে মুখস্থ করে আন্দাজে, সেটা হচ্ছে প্রশ্ন আসে নিচের কোন দেশটি কমনওয়েলথের সদস্য নয়? কমনওয়েলথ মানে দেখেন, কমনওয়েলথ মানেই হচ্ছে গণতন্ত্র। তার মানে আলটিমেটলি কমনওয়েলথের যদি সদস্য হতে হয় তাহলে ওই দেশটা গণতান্ত্রিক দেশ হইতে হবে। আপনারা জানেন সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন এগুলো রাজতান্ত্রিক দেশ, তারা এটা সদস্য হইতে পারবে না। তো আপনি যদি এই বেসটা মনে রাখেন এমনিতেই বুঝতে পারবেন যে সৌদি আরব কমনওয়েলথের সদস্য কেন নয়। বাট আমরা কি করি, ওভাবে না করে আমরা মুখস্থ করি যে এই কয়টা বাদে এরা এরা ছন্দ আকারে মুখস্থ করে রাখি যারা কমনওয়েলথের সদস্য নয়। না, তাহলে 1649 সালে, বাট নয়া নয়া গণতন্ত্র বেশি দিন টিকে না। এই 1649 থেকে 1660 সাল পর্যন্ত অনলি 11 বছর গণতন্ত্র পিওর ভাবে পরিচিত বা পরিচালিত ছিল, এটা আমরা জানি। মনে থাকার মতো মানে বুঝি নাই, মনে থাকার মতো আবু ইউসুফ বলছে স্যার, এটা কি মনে থাকার মতো নাকি? আচ্ছা, যাই হোক, তো বলছে স্যার কমনওয়েলথ বা গণতন্ত্র যখন চালু হইলো ইংল্যান্ডে 1649 সালে, পরীক্ষাতে এটা সাধারণ জ্ঞানে অনেকবার আসছে, কমনওয়েলথ বা গণতন্ত্রের সূচনা হয় কত সালে, ইংল্যান্ডে গণতন্ত্র চালু হয় কত সালে, ইত্যাদি ইত্যাদি। আপনারা তো ভাবেন যে স্যার মনে হয় শুধু লিটারেচার পড়াচ্ছে, প্রশ্ন অনেক ধরনের আসতে পারে। তো এটা গেল স্যার গণতন্ত্র যখন আসলো। এখন কথা হচ্ছে এই যুগের ভাগ ছিল 6টা, বাট আমরা পেয়েছি এখানে 5টা যুগ, কিন্তু সাল শেষ, তাই না? এখন এখানে একটা বিষয় মনে রাখা, সেটা হচ্ছে স্যার এই যে যে যুগটা ছিল তার লাস্টের যে অংশগুলা, এই 3টা সময়, রানী এলিজাবেথের সময় পোপরা কোনো কিছু করতে পারে নাই তার, বাট এই 3টা সময় পোপরা তাদের প্রভাব বজায় রাখছে, পোপদের প্রভাব বজায় ছিল, এই কারণে তারা এদেরকে ক্ষমতায় বসাইতে পারছে। এবং গণতান্ত্রিক থাকলেও ইনি বেশি দিন টিকতে পারেন নাই, কারণ পোপদের প্রভাব ছিল তখন। তো এই জন্য আধুনিক গবেষক যারা আছে তারা আবার এই 3টাকে একীভূত করে পিওর খ্রিস্টানদের প্রভাব বজায় ছিল দেখে আর একটা যুগের নামকরণ করছে পিওর খ্রিস্টানদের যুগ, যেটাকে বলা হচ্ছে পিউরিটান বা পুরিতান পিরিয়ড। তাহলে পিউরিটান বা পুরিতান পিরিয়ড, এই পুরিতান পিরিয়ড ছিল স্যার 1620 থেকে 1660, মানে এটা আলাদা কোনো যুগ না, এই 3টার একটা সম্মিলিত যুগ।
ও, পড়ানোটা মনে থাকবে এই আর কি। আচ্ছা ঠিক আছে, পড়ানোটা মনে থাকলেই ভালো, মনে না থাকলে বিপদ। আচ্ছা তাহলে আমরা পেয়েছিলাম যে রেনেসার যুগের ভাগ ছিল স্যার 6টা যুগ। তার মধ্যে প্রথমে বলছিলাম স্যার প্রিপারেশন নিয়ে এলিজাবেথের সাথে দেখা করতে গেছিল। তাহলে প্রথম ছিল প্রিপারেশন ফর রেনেসা, প্রিপারেশন নিয়েছিল 58 বছর ধইরা, 1500 থেকে 1558। তারপরে এলিজাবেথের সাথে দেখা করতে গেছে, তাই এলিজাবেথিয়ান পিরিয়ড। তিনি 1558 থেকে 1603 সাল পর্যন্ত বেঁচে ছিলেন। এই সময়টা যদিও অনেকে আন্দাজে শুধু সাল মুখস্থ করতে থাকে, এখান থেকে সাল পড়বেন অনলি এলিজাবেথিয়ান পিরিয়ডের সময়টা, বাকি সাল পড়ার দরকার নাই। ঠিক আছে, এইটা ওইটা আবার বলেন কোনটা, নাকি যেন বলছে ওই গয়টা আবার বলে, নাকি বুঝি নাই আমি এটা। ও গল্পটা মেবি বলতে চাইছিল যে ওই গল্পটা আবার বলেন। তো যাই হোক, আমরা বলছিলাম যে টোটাল অংশটা এলিজাবেথিয়ান পিরিয়ড, যেটা এই এলিজাবেথিয়ান পিরিয়ডের পরে এলিজাবেথ যখন মারা যায়, তার ভাই নাম ছিল কি জেমস, তাকে এনে বসানো হইলো জ্যাকোবিয়ান নাম দিয়ে। বাট ভাই মারা গেলে তখন নিয়ে আসলো চার্লসকে, নাম হইলো ক্যারোলিন, চার্লসের। ক্যারোলিনকে যখন আসছে জার্মানি থেকে, জনগণ আর মেনে নিতে চায় না, আন্দোলন শুরু করলো গণতন্ত্রের, মানে কমনওয়েলথ। পরের যুগ হইলো কমনওয়েলথ। আর এই তিনটা সময়কে মিলিয়ে হইলো পিউরিটান পিরিয়ড। আমরা এটাকে মনে রাখার জন্য বুঝছি এবার, যে বলছে স্যার ওই গল্পটা আবার বলেন, মানে এই 6টাকে মনে রাখার জন্য আমরা একটা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করে থাকি, সেটাও করতে পারেন। তবে এভাবে মনে রাখাটা বেশি সহজ ওইভাবে চেয়ে, কারণ আমি শর্টকাট, এত বেশি শর্টকাট কম দেই। কারণ শর্টকাট যদি আপনি করেন, ওটার নাম শর্টকাটই হবে, যেটা আপনি একবার পড়বেন আর পড়া লাগবে না। অনেকে কি করে মনে রাখে পি কিউ আর, মানে পি তে পুরিটান, কিউ দিয়ে এই সে এরকম অ্যাব্রিভিয়েশন। এটা করতে গেলে বিপদে পড়বেন, কারণ পি দিয়ে এমন না যে শুধু পিউরিটানই হবে, আরো অনেক কিছু হইতে পারে। ওকে, তো যাই হোক, গল্পের আকারে শর্টকাটে যেটা করে থাকি, প্রথম দুইটা এমনিতে মনে থাকার কথা। স্যার প্রথম দুইটা বলছিল প্রিপারেশন নিয়ে এলিজাবেথের সাথে দেখা করতে গেছে, প্রথম দুইটা প্রিপারেশন আর হচ্ছে এলিজাবেথ। আচ্ছা, দ্বিতীয় কথা স্যার, এইবার আমরা ধরেন একটা শর্টকাট নিচ্ছি এটা মনে রাখার জন্য। শর্টকাট এটা হচ্ছে একজন মেয়ে, তার নাম ছিল রেনেসা, আগেই মনে আছে নিশ্চয়ই। তার 6টা বয়ফ্রেন্ড ছিল। তার রেনেসার কি শাস্তি দিল? হ্যাঁ শাস্তি আছে, তার শাস্তি শেষে আমি বলবো অবশ্যই। স্যার যেহেতু গল্প শুরু করছে, শেষ হয় নাই এমনটা খুব কম হয়েছে। তো রেনেসা তার 6টা বয়ফ্রেন্ডকে তার বার্থডেতে দাওয়াত দিছে। চিন্তা করলো 6টা বয়ফ্রেন্ডকে অবশ্যই সারপ্রাইজ দিতে হবে, এরকম একটা কেক অথবা পিৎজা দরকার। এজন্য তিনি কি করছে, সুন্দরভাবে পিৎজার দোকানে গিয়ে মামার কাছ থেকে ল্যাপটপ আঁকায়া সুন্দরভাবে একটা পিৎজা নিয়ে আসছে। 6টা বয়ফ্রেন্ড তাকে দেখবে এবং তাকে সুন্দর করে গিফট করবে। এবার 6টা বয়ফ্রেন্ড তারা চিন্তা করলো, রেনেসার জন্য আমরাও তো কিছু গিফট নিয়ে যাওয়া উচিত আমার। প্রত্যেকে আলাদা আলাদা ভাবে ওই মামার দোকানে ভিড় করছে। বাট রেনেসার মামার দোকানে যে ভিড় করছে, গিয়ে দেখছে রেনেসা নিজেই এটা নিতে আসছে। তো তারা তো সারপ্রাইজ দিবে, এর সামনে নিলে কি হবে। এই হিসাবে 6জন মিলে একটা বন্ধুকে ঠিক করে বলছে, তোমরা কয়েকজন মিলে যাও, আমার গার্লফ্রেন্ডকে এই গিফটটা দিব, নিয়ে আসো কিনে। তো তখন ওই পিৎজার দোকানে গিয়ে দেখছে যে মামা এরকম সুন্দর একটা পিৎজা সুন্দর করে তৈরি করে রেনেসাকে দিছে। এখন ওই বন্ধুরা গিয়ে বলতেছে যে আমাদেরকেও একটা সুন্দর পিৎজা বানাই দিতে হবে, এর থেকে সুন্দর, টাকা যা লাগে আমরা দিব। বাট মেয়েদের তো একটা অভ্যাস আছে জানেনই, তার যেটা থাকবে দুনিয়ার আর কারো থাকা যাবে না, তার যে ড্রেস থাকবে দুনিয়ার কারো থাকবে না, তার যে মোবাইল থাকবে এটা থাকা যাবে না, তার যে বই থাকবে এটাও থাকা যাবে না, মানে এরকম টাইপের। তো এই রেনেসা মামারে থ্রেট দিছে যে আজকে অন্তত পক্ষে এরকম যেন না হয় যে আমি যে টাইপের একটা পিৎজা নিছি এই পিৎজা ওদেরকে দিবেন, বা এর থেকে ভালো পরে দিলে দিবেন, আজকে না। তো যখন এই থ্রেডটা দিয়ে গেছে, তখন ওই যে বন্ধুদের যে বন্ধু যারা পিৎজা নিতে আসছে, তারা তখন উল্টা রেনেসাকে থ্রেড দিছে যে পিৎজা কি তোমার বাপের কমন প্রপার্টি নাকি, যে কেউ চাইতে পারবে না তুমি ছাড়া। তো এই যে যে ডায়লগ গুলা কথাগুলা হয়েছে, আমরা এটাকে শর্টকাটে নেই, সেটা হচ্ছে পিৎজা কারো কমন প্রপার্টি না। আমরা লাইনটাকে এভাবে লিখি, পিৎজা
কারো কমন প্রপার্টি না। প্রথমে স্যার পি দিয়ে প্রিপারেশন, যেটা অলরেডি বলছি অন্যভাবে মনে রাখবেন। প্রিপারেশন নিছিল এলিজাবেথের সাথে দেখা, তাহলে প্রিপারেশন, পি দিয়ে প্রিপারেশন ছিল, ই দিয়েছিল আমাদের এলিজাবেথ বা এলিজাবেথান, হ্যাঁ। আর যে এ যেটা, এটা দিয়ে আমরা নিচ্ছিলাম স্যার জ্যাকোবিন। কারো শব্দটাকে ইংলিশে লিখলে আমরা এভাবে লিখতে পারি CARO, কারো, যেটাকে আমরা বলতেছি স্যার কারোর সাথে দিলাম লাইন, কারো লাইন। কমনদের সাথে ওয়েলথ লাগাই দিলেই হয়, কমনওয়েলথ। আর প্রপার্টি যেটা, এটা দিয়ে আপনি মনে রাখতে পারেন স্যার পুরিতান। অর্থাৎ প্রিপারেশন, এলিজাবেথিয়ান, জ্যাকোবিন, ক্যারোলাইন, কমনওয়েলথ এবং পুরিতান। যদিও এটার থেকে যেভাবে আগে বলেছিলাম ওইটা মনে রাখা আমার মনে হয় বেশি সুন্দর হবে। সবার ক্ষেত্রে এক এক রকম না। হ্যাঁ, সবার ক্ষেত্রে এক এক রকম না, এই কথা যারা বলছেন এখানে যারা যুক্ত আছে এইসব নিয়ে বাদে, আপনারা যারা অনলাইনে ক্লাস করতেছেন আপনারা বাদে বলছি, আমি অন্য মেয়েদের কথা বলছি। হ্যাঁ, রানী এলিজাবেথ। হ্যাঁ, ডোন্ট টেক ইট পার্সোনালি একজন বলছে, ঠিক আছে। আর আমি তো আগেই বলছি আমাদের লাইভে যারা আছে এরা যথেষ্ট ভালো মানুষ, আমি নিজে তাদেরকে পার্সোনালি চিনি, তাদের দ্বারা এ ধরনের কিছু আশাই করা যায় না। ঠিক আছে, আপনারা যথেষ্ট ভালো, আপনাদের দ্বারা এগুলো কখনোই সম্ভব না। আপনারা পারলে আরো বান্ধবীকে কিনে দেন যে আমি একটা এই কালারের কিনছি, তুইও একটা কিনে কে এই কালারের। আর যারা লাইভে আছেন এদের মধ্যে আমাকে সরাসরি দেখছেন কারা কারা? আপনিও জানেন স্যার, হাসলে হাসালেন। হ্যাঁ আমি জানি, আমার কাজই তো হাসানো। যাই হোক, আমরা এবার চলে আসি রেনেসার যুগ যেটা ছিল স্যার। রেনেসা যখন আসে আমরা দেখছি স্যার রেনেসার যুগে শুরু থেকে শেষ পর্যন্ত ক্ষমতায় ছিল রাজারা, অর্থাৎ প্রথমে রানী, তারপরে রাজা, তারপরে আরেক রাজা। বাট শেষের দিকে গিয়ে যেটা হইলো স্যার গণতন্ত্র চালু হয়ে গেল। তো গণতন্ত্র যতদিন না চালু হয়েছিল তার আগ পর্যন্ত সব রাজারা ক্ষমতায় ছিল। আর যে সকল কবি ছিলেন তখন তারাও ছিলেন রাজকবি, অর্থাৎ চাইলেও যে কেউ কবি হইতে পারতো না, শুধুমাত্র রাজার অনুগত্য পোষণ করে এমন ব্যক্তি কবি হইতে পারত। এবং তারা যা লেখালেখি করত এই সব লিখতো রাজা রানীকে নিয়ে বা সমাজের উঁচু শ্রেণীকে নিয়ে, সমাজের সাধারণ মানুষকে নিয়ে লেখালেখি হইতো না। কারণ আপনি রাজার খান রাজার পড়েন আর যদি লেখেন যে রাজার রাজ্যে একজন গরিব মানুষ আছে তিনি খাবার পাইতেছে না, তখন তো এটা রাজার বিরুদ্ধে যায়, তখন এগুলা কেউ লিখতো না, সমাজের নিচু শ্রেণীর জন্য কেউ লিখতো না। তো যখন আন্দোলন হয়ে গণতন্ত্র চালু হয়ে গেছে, গণতন্ত্র চালু হওয়ার পরবর্তী যে অংশ দেখেন, গণতন্ত্রও কিন্তু শেষ হয়ে গেছে 1660 সালে। এই অনলি কিছুটা সময় ছিল এবং এই সময়ও রাজতন্ত্র ছিল। একজন বলছে আমার প্রেমিকার নাই বলে কিছু গিফট ও করতে পারি না। প্রেমিকার নাই না প্রেমিকা নাই, সাথে র লাগাই দিয়েছেন, বুঝলাম না। তো যাই হোক, আর যেটা বলতেছিলাম যে যখন সবার জন্য সাহিত্য ছিল না স্যার, সাহিত্য একটা সমাজের উঁচু শ্রেণীর মানুষের জন্য ছিল। বাট গণতন্ত্র যখন চালু হয়েছে তখন ধারণাটা চেঞ্জ হয়েছে, কারণ এবার তো সাধারণ মানুষের জন্য লেখা যায়, কারণ রাজারও তো ডিরেক্ট ক্ষমতায় নাই। বাট এখানে একটা ঘটনা ঘটছে 1660 সালে। 1660 সালের দিকে চালু হইলো যে যুগ, তার নাম ছিল স্যার নিও ক্লাসিক্যাল পিরিয়ড। আমাদের পরবর্তী যে যুগ তার নাম রেনেসার যুগের পরবর্তী যুগ নিও ক্লাসিক্যাল। নিও ক্লাসিক্যাল শব্দের অর্থ নব্য ধ্রুপদীর যুগ।
নব্য ধ্রুপদীর যুগ, অর্থাৎ আগে যারা লিখতেন তারা একটা নির্দিষ্ট আগের রাজারা। আপনার সরাসরি ক্লাস করেছি স্যার দিনাজপুর জব মেডিসিন কোচিং এ। আচ্ছা, থ্যাংক ইউ। শেখ হাসিনার মতো কাজ করছে। যাই হোক, শেখ হাসিনা কি করছে আমি জানি না। হ্যাঁ, তো যেটা বললাম, নব্য ধ্রুপদীর যুগ, এখন আগের রাজারা তার মতো কাজ করছে তাই বলছেন, তাই তো বুঝছি। আচ্ছা, এখন এই যে নব্য ধ্রুপদীর যুগ কেন বললো, নতুন ক্লাসিফিকেশন কেন আসছে, নিও ক্লাসিক্যাল কেন আসছে? আগেরটা ছিল সমাজের উঁচু শ্রেণীর জন্য ক্লাসটা, বাট এইবার নতুন করে লেখা শুরু হয়েছে সমাজের উঁচু নিচু সবার জন্যই লেখা যাবে। কারণ এই যে যে ক্লাসিফিকেশনের ব্রেকটা ভেঙে দেওয়া হলো, এটাকেই বলা হচ্ছে নব্য ধ্রুপদীর যুগ, নতুন ক্লাসিফিকেশনের যুগ। নিও শব্দটা কিন্তু NEO, এটার অর্থও কিন্তু নতুন। হ্যাঁ, NEW না। আচ্ছা, দ্বিতীয় কথা স্যার এবার বলি, এই যুগকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। এই যুগকে তিন ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, প্রথম কথা স্যার, এই যুগের প্রথম যে যুগ ছিল 1660 সালে, যখন গণতন্ত্র বিলুপ হইল, এর মানে এই না যে বিলুপ্ত হয়ে গেছে গণতন্ত্র, আসলে গণতন্ত্র ছিল। 1660 সালে কি করা হইলো, যেহেতু ইংল্যান্ডে গৃহযুদ্ধ চলতেছিল, ইংল্যান্ডের পরবর্তীতে রাজারা ক্ষমতায় তো নাই, আছে কারা, গণতান্ত্রিক সরকার, বাট রাজতান্ত্রিক যারা ছিল তারা কিন্তু আন্দোলন করেই যাচ্ছিলেন, অর্থাৎ দুইটা পক্ষ সমানে সমানে টক্কর চলতেছিল। এমতো অবস্থায় গিয়ে 1660 সালের দিকে, এই 1660 সালে তারা সমঝোতায় পৌঁছালো। সমঝোতা কেমন? রাজা বলল যে এখন থেকে রাজতন্ত্র থাকবে এবং গণতন্ত্র থাকবে। তাহলে রাজতন্ত্র এবং গণতন্ত্র দুইটা মিলে, অর্থাৎ রাজতান্ত্রিক গণতন্ত্র চালু হইল। এই রাজতান্ত্রিক গণতন্ত্র চালু হইল কোন শর্তে? শর্তটা হচ্ছে যে রাজা যদি কিছু করতে চায় তাহলে গণতান্ত্রিক সরকারের অনুমতি লাগবে, আর গণতান্ত্রিক যারা আছে এরা যদি কিছু করতে চায় রাজার অনুমতি লাগবে। অর্থাৎ এখানে গণতন্ত্রও থাকবে, রাজতন্ত্রও থাকবে। সিংহাসন ফিরিয়ে আনা হইলো, মানে এতদিন কিন্তু সিংহাসন ছিল না মাঝখানে, পরে আবার সিংহাসন আনা হয়েছে। এই জন্য এই যুগের প্রথম যুগের নাম হচ্ছে সিংহাসন পুনরুদ্ধারের যুগ বা রেস্টোরেশন পিরিয়ড। রেস্টোর মানে হচ্ছে পুনরুদ্ধার করা, তাহলে এই যুগের প্রথম যুগের নাম স্যার রেস্টোরেশন পিরিয়ড বা সিংহাসন পুনরুদ্ধারের যুগ, যেটা ছিল আমাদের 1660 থেকে 1700 সাল পর্যন্ত সিংহাসন পুনরুদ্ধারের যুগ। কিন্তু যখন রাজা এবং সাধারণ মানুষ একত্রিত হয়ে গেল, অর্থাৎ গণতান্ত্রিক এবং রাজতান্ত্রিক, যেটা কিন্তু ইংল্যান্ডে এখনো প্রচলিত আছে, ইংল্যান্ডে দেখবেন এখনো রাজা রানী আছে, আবার এখনো নির্বাচন হয়, যদিও পরে রাজাদের ক্ষমতা কমিয়ে আনা হয়েছে। ঠিক আমাদের দেশেও এটা আছে, রাজার জায়গাটা শুধু দখল করছে রাষ্ট্রপতি, আর গণতান্ত্রিকের জায়গাটা দখল করছে প্রধানমন্ত্রীরা। অর্থাৎ রাষ্ট্রপতি, দেখেন এত কিছু হয়ে গেল, আমাদের রাষ্ট্রপতি কিন্তু এখনো বিরাজমান আছেই তিনি, আবার তার কিন্তু কোনো ক্ষমতা নাই বললেও চলে, আবার তার অনুমতি ছাড়া কিছু হয় না। আবার এটাও বলতেছে সে যদি অনুমতি না দেয় তাহলে অটো অনুমতি হয়ে যাবে। তার মানে হিসাবটা বুঝতেছেন যে রাজা রাম মাত্র, এইটা হচ্ছে হিসাব ছিল আগে। আমরা যেটা বলছিলাম যে রেস্টোরেশন পিরিয়ড বা এই সিংহাসন পুনরুদ্ধারের যুগ, যখন রাজতন্ত্র এবং গণতন্ত্র মিল হয়ে গেল, কন্ডিশন ছিল তাদের মধ্যে একটা, যে কোন কন্ডিশনে আমরা তোমার সাথে মিলবো। কন্ডিশন হইল ষড়যন্ত্রকারীদেরকে রাখা যাবে না, মানে সেই পোপদেরকে রাখা যাবে না। পোপরা তারা আমাদের রাজনীতিতে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না, তাহলে তারা ঝামেলা বাঁধাবে, কারণ এতদিন যে ঝামেলা করছে এইগুলা করছে মূলত তারাই। তো পোপদেরকে কি করা হবে? পোপদেরকে গৃহবন্দির মতো করে রাখা হবে মন্দিরে, চার্চে, এমন করে সিদ্ধান্ত আসলো। বাট পোপরা তারা আজীবন রাজাদেরকে চালায় আসছে, এখন যদি গৃহবন্দী থাকতে চায় তাদের তো ইগোতে লাগবে। তখন এই পোপদের মধ্যে অন্যতম একজন ছিলেন যার নাম ছিল আলেকজান্ডার পোপ। এই পোপ আবার লেখকও ছিলেন ভালো মাপের একজন। তো তখন তারা চিন্তা করলো যে আমরা জার্মানি থেকে ক্ষমতায় এসে মানে এনে বসাইছি একজন রাজাকে, তো আমরা এখানে জায়গা না পাইলেও জার্মানিতে গেলে ঠিকই জায়গা পাবো, কারণ তাদেরকে তো আমরা অনেক কিছু দিছি। এই চিন্তায় বড় কথা বলে ইংল্যান্ড থেকে তারা বেরিয়ে গেল, চলে গেল জার্মানিতে, যে আমরা জায়গা চাই, আমরা স্বাধীনভাবে এখানে চলাফেরা করব, গৃহবন্দী থাকতে চাই না। তো জার্মানিতে যখন গেল, এবার জার্মানির রাজা উল্টা সুর দিল
যে আপনি যেহেতু ইংল্যান্ডের মানুষ ছিলেন, ইংল্যান্ডের মানুষ হয়ে ইংল্যান্ডের মাটিতে অন্য দেশের রাজা নিয়ে বসাইছেন, সেই হিসাবে আপনাকে যদি আমরা জায়গা দেই আমাদের সাথে সেম কাজ করবেন না, এর কোনো গ্যারান্টি তো নাই। সুতরাং আপনি আপনার পথ ধরেন, আপনাকে আমরা এরকম স্বাধীনতা দিয়ে জায়গা দিতে পারবো না। যদি চান আমাদের মন্দিরে একটু থাকতে পারেন, গির্জায় থাকতে পারেন, এরকম জায়গা দিতে পারি, কিন্তু স্বাধীনভাবে আপনি চলাফেরা করবেন, যা ইচ্ছা তাই করবেন, এটা আমরা মেনে নিব না। তখন তো আলেকজান্ডার পোপ হতাশ। তো হতাশ সে তার চেলাবেলা নিয়ে কি করবে, জার্মানি এবং ইংল্যান্ড এই দুইটা শত্রু রাষ্ট্র ছিল তখন ইতালি। ইতালি তখন কি করলো, শত্রুর শত্রু বন্ধু আপনারা জানেন, তখন ইতালি তখন বলল আলেকজান্ডার পোপ আপনি আমার দেশে চলে আসেন, আমি আপনাকে জায়গা দিব। তো আলেকজান্ডার পোপ যখন ইতালিতে গেল, ইতালির জায়গা যে দিবে, বলতেছে তুমি আমাকে কিভাবে জায়গা দিবা, বলতেছে আপনাকে একটা স্বাধীন দেশ দিয়ে দিব। দেশ বলতে কি বললো, আমাদের একটা বড় মন্দির আছে, যেই মন্দিরটার নাম ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটিতে যারা থাকে তারা কিন্তু সবাই মূলত পোপ ধর্মগুরু। তো তারা কি করলো, এই ভ্যাটিকান সিটিটাকে ভাগ করে দিল, যে এই ভ্যাটিকান সিটি যে মন্দির, এই মন্দিরে আপনি থাকবেন এবং এই মন্দিরটা দিয়ে দিব স্বাধীনতা, ভিতরে আপনার যা ইচ্ছা করবেন আপনি, কেউ হস্তক্ষেপ করবে না, বাট পুরা দেশের স্বাধীনতার মধ্যে আপনি হস্তক্ষেপ করবেন এটা দিব না। উনি চিন্তা করলো নাই মামার চেয়ে অন্তত কানা মামা ভালো, এখানে তো স্বাধীনতা পাচ্ছি। তাহলে তিনি কি করছেন, এই স্বাধীনতার হিসাব অনুযায়ী নামমাত্র এখানে তিনি জায়গা নিলেন ইতালিতে, ভ্যাটিকান সিটিতে। এই জন্য আপনারা দেখেন যে ইতালিকে ছিদ্রায়িত দেশ বলা হয়, এখানে স্বাধীন দেশ আছে। স্বাধীন বলতে এরকম স্বাধীন, যদিও তখন তো আর স্বীকৃত ছিল না, রাজারা মুখে বলতো স্বাধীন, বাট পরে 1829 সালে এটাকে খাতা কলমে স্বাধীনতা দেওয়া হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে, বলে দিছিল ওই যে রাজা ছিলেন ইটালিতে, সে আবার ছিল কিং অগাস্টার উত্তরসূরি। তো রাজা বললো আপনাকে স্বাধীনতা দিব, বাট শর্ত হচ্ছে আপনার সেনাবাহিনী থাকা যাবে না, কারণ যদি ঝামেলা করে যতই ছোট হোক। তো বলতেছে সেনাবাহিনী না থাকলে আমার নিরাপত্তা কে দিবে, আমি যে একটা রাষ্ট্রপ্রধান দেশের, তো নিরাপত্তা আমরা দিব। তো বলছে না, আপনি নিরাপত্তা দিবেন, আপনার সাথে যদি আমার 2 দিন পরে ঝামেলা হয় তখন তো আপনার নিরাপত্তা প্রহরী আমাকে হত্যা করবে। তার মানে তাদের মধ্যে কথা কাটাকাটি চলতেছে। এখন যতই হোক অন্য দেশ থেকে একজন আসছে, তাকে তো এখানে যদি রাখতে হয় তাহলে অন্তত সুযোগ সুবিধা দিয়ে রাখতে হবে। তো বলতেছে আপনার নিজের থাকা যাবে না, তাহলে আপনি এক কাজ করেন, আপনার জন্য সর্বোচ্চ এতটুকুই করতে পারি যে আপনি আপনার গার্ড হিসাবে আমাদের দেশের সেনাবাহিনী বাদে আপনার যদি অন্য কোনো দেশের সেনাবাহিনীও পছন্দ হয় তাহলে তার থেকে কিছু লোককে গার্ড হিসাবে নিয়োগ দিতে পারেন, নিরপেক্ষ যারা। পৃথিবীর প্রাচীনতম নিরপেক্ষ রাষ্ট্র বলা হয় সুইজারল্যান্ডকে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যা গেছে কোনো প্রভাব পড়ে নাই তার উপরে, তারা নিরপেক্ষই ছিল, কোনো যুদ্ধে অংশগ্রহণ করে নাই, এজন্য তাদের ক্ষতিও হয় নাই। এই জন্য প্রথম বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যত রকম ইনভেস্ট টাকা পয়সাওয়ালারা সব চলে গেছে সুইজারল্যান্ডে। এজন্য দেখবেন বড় বড় ছোট্ট দেশ, বাট সেই ছোট্ট দেশ হইলেও ব্যাংক ব্যালেন্স যা আছে, টাকা পয়সা, এগুলা নিয়ে সব সুইজারল্যান্ডে চলে যায়। কেন? কারণ দেশটা নিরাপদ, ওরা যুদ্ধে অংশগ্রহণ করে না, নিরাপদ থাকে, এই জন্য ওই দেশে ধ্বংস হওয়ার সম্ভাবনা কম এই নিরাপত্তার জন্য। তো যাই হোক, সুইজারল্যান্ড থেকে কি করা হইলো, সুইজারল্যান্ডের সরকারের সাথে কথা বলে তাদের থেকে, সেনাবাহিনীর থেকে পোপদের নিরাপত্তা রক্ষী নিয়োগ দেওয়া হইলো, যেটা আজও প্রচলিত আছে। এই জন্য পরীক্ষায় আসে পোপদের গার্ডকে কি বলা হয়, সুইজ গার্ড। পোপদের যারা নিরাপত্তা রক্ষী তাদেরকে বলা হয় সুইজ গার্ড। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম স্যার, রেস্টোরেশন পিরিয়ড হইলো, আর তার পরবর্তীতে আমরা যাকে নিয়ে এত সময় আলোচনা করলাম তার নাম আলেকজান্ডার পোপ। যেই ব্যক্তি নাম আলেকজান্ডার পোপ, এই হিসাবে তার নাম অনুসারে যুগের নামকরণ করা হয়েছে এজ অফ পোপ। যেহেতু কিং অগাস্টার উত্তরসূরি তাকে জায়গা দিয়েছিল, সেই হিসাবে এই যুগের আরো একটা নাম আছে, সেটা হচ্ছে স্যার অগাস্টান পিরিয়ড। অর্থাৎ যাহা অগাস্টান তাহাই এজ অফ পোপ। তার মেটাফোর সিমিলি একটু বুঝিয়ে দেবেন, মেটাফোর সিমিলি আছে, একটু পরে দিব যদি সময় থাকে। হ্যাঁ, আচ্ছা, যারা অনলাইনে আছেন বুঝতেছেন নাকি বিরক্ত লাগতেছেন না ঠান্ডা লাগছে একটু বইলেন। হ্যাঁ, আচ্ছা, যেটা বলছি স্যার, এজ অফ পোপ বা অগাস্টান পিরিয়ড, যেটা ছিল 1700 থেকে 1745 সাল পর্যন্ত। কারণ এই 1745 সাল, 1744 সালে আলেকজান্ডার পোপ মারা যান। বাট আলেকজান্ডার পোপের মতো আর একজন ব্যক্তি ছিলেন, আলেকজান্ডার পোপকে বলা হয়তো মক হিরোইক পয়েট। তিনি ব্যঙ্গ করে করে লিখতেন। তার সবচাইতে বিখ্যাত লেখা দ্য রেপ অফ দ্য লক।
যে রেপ অফ দ্য লকে তিনি চুলের বেনি কর্তন বা কাটা নিয়ে একটা ছোট্ট ব্যঙ্গ করে বিভিন্ন ধরনের মানে ব্যঙ্গ করে তিনি ছোট করে ব্যঙ্গ করছেন যে একটা চুলের বেনি কর্তন করা হয়েছে ইংল্যান্ডের একটা মেয়ের, এর জন্য দুইটা পরিবার আস্তে আস্তে যুদ্ধের দিকে আগায় গেছে। অর্থাৎ তিনি বুঝাইতে চাচ্ছেন যে ইংল্যান্ডের মানুষ হচ্ছে ছোট মনের, তারা ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা করে, যুদ্ধ করে, আসল কথা হচ্ছে তারে যে তাড়াই দিছে ওখান থেকে, তাহলে সে অবশ্যই ইংল্যান্ডের ভালো বলবে না। এবং তার সমকক্ষ আরেকজন ছিলেন যাকে বলা হয়তো ওর চেয়ে আরো বড় সমালোচক, যাকে বলা হয়তো দ্য গ্রেটেস্ট স্যাটারিস্ট জনাথন সুইফট, তিনি আবার ছিলেন ওনার বন্ধু, ভাব শিষ্য। এই বন্ধু সুইফট মারা যায় 1745 সালে, এই হিসাবে এই যুগকে ওখানে শেষ করা হয় 1745 সাল। তার পরবর্তীতে ইংরেজি সাহিত্য, বুঝতেছি বুঝতেছি, ঠিক আছে, সেই ক্লাস স্যার, সেই ক্লাস মানে কোন ক্লাস? আচ্ছা যাই হোক, হ হ, হাবিব স্যার লাভ একটা দুইটা তিনটা, বেশি বেশি করে লাভ দিয়ে দেন যেন ব্যবসায় লস না হয়, ঠিক আছে। আচ্ছা এবার যেটা বলতেছিলাম আমরা স্যার, যখন এজ অফ পোপ বা অগাস্টাইন পিরিয়ড চলে গেল, এই সময়ে একজন বিখ্যাত ব্যক্তির আবির্ভাব ঘটলো, যেই ব্যক্তিকে বলা হয় ফার্স্ট লেক্সিকোগ্রাফার, প্রথম ডিকশনারি রচয়িতা। ওকে, তুষারপাত হচ্ছে মনে হচ্ছে স্যার, এভাবে কেন বলেন? আচ্ছা, তুষারপাত হলে আপনি একটু কম্বল গায়ে দিয়ে থাকেন। তো যাই হোক, এই ব্যক্তির নাম ছিল স্যার জনসন, স্যামুয়েল জনসন। ডক্টর স্যামুয়েল জনসনের নাম অনুসারে পরের যুগের নামকরণ করা হয়েছে এজ অফ জনসন। এই এজ অফ জনসন, ডক্টর স্যামুয়েল জনসন, তিনি কি করেছিলেন স্যার? 1745 থেকে 1798 সাল। তো স্যামুয়েল জনসন সর্বপ্রথম ইংরেজি ডিকশনারি রচনা করেন 1755 সালে। ইংরেজি ডিকশনারি বা অভিধান রচনা করেন। স্যার শুধু কোন কবি কি কি লিখেছে ওইগুলা আসে, কোন কবি কি কি লিখছে সেগুলো আলাদা, এগুলো আসে নাই। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম স্যার, এজ অফ জনসন, জনসন কি করছে স্যার? ডক্টর স্যামুয়েল জনসন সর্বপ্রথম ডিকশনারি রচনা করছেন, লেক্সিকোগ্রাফার বলা হয় ওনাকে, লেক্সিকোগ্রাফার, ফার্স্ট লেক্সিকোগ্রাফার হচ্ছেন তিনি। লেক্সিকোগ্রাফার মানে হচ্ছে অভিধান রচয়িতা, যারা ডিকশনারি লেখেন তাদেরকে বলা হয়। আর তিনি সেটা লিখেন কত সালে? 1755 সালে লিখেন, 1755 সালে ইংলিশ ডিকশনারি লেখেন। আর বাংলায় লেক্সিকোগ্রাফার বা অভিধান রচয়িতা আছে, বাংলায় সর্বপ্রথম অভিধান রচয়িতা কে বলতে পারবেন কমেন্টে যারা আছেন? না, ধারে কাছে কেউ নাই, কারণ এখানে যে প্রশ্নটা এটা খুব বেশি আসে বলে মনে হয় না, বাট আসছে। তার নাম কি? রামচন্দ্র বিদ্যাবাগীশ। রামচন্দ্র বিদ্যাবাগীশ 1817 সালে তিনি বাংলার প্রথম অভিধান রচয়িতা, রামচন্দ্র বিদ্যাবাগীশ। তো যাই হোক, এটা নাসির স্যার আপনাদেরকে পড়িয়ে দিবে, আমি হাবিব স্যার আপনাদেরকে ইংলিশ পড়িয়ে দিলাম, বলে দিলাম শুধু রামচন্দ্র বিদ্যাবাগীশকে বলা হয় বাংলার প্রথম অভিধান রচয়িতা। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে স্যার, এই অংশটাকে আমরা এবার মনে রাখার জন্য একটা টেকনিক অ্যাপ্লাই করব, কারণ এই যুগের তিনটা ভাগ। আরো একটা কথা বলে নেই, এই যে এজ অফ জনসন যেটা লিখছি, এজ অফ জনসনের আর একটা নাম আছে, এজ অফ জনসনের অপর নাম কিন্তু এজ অফ সেন্সিবিলিটি। হ্যাঁ, এজ অফ সেন্সিবিলিটি এই যুগের অপর নাম, এজ অফ সেন্সিবিলিটি। অর্থাৎ এই যুগে যারা লেখক ছিলেন তারা মূলত বেশিরভাগ ক্ষেত্রে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় নিয়ে লিখতেন, সেন্সুয়াল বিষয় নিয়ে, তার মানে লাভ, হেট, রেসপেক্ট, এই বিষয়গুলা নিয়ে। আচ্ছা আমরা এবার এটাকে মনে রাখার জন্য একটা টেকনিক অ্যাপ্লাই করব বলছি, এই টেকনিক চলে যায় স্যার। টেকনিকটা হচ্ছে, ধরেন আপনি একজন শিক্ষিত বেকার মানুষ, চাকরি ট্রাই করছেন অনেক, চাকরি তারপরে শেষ পর্যায়ে পান নাই, বাট আপনি দেখতে শুনতে হ্যান্ডসাম লাইক আওয়ার সাকিব খান। যখন এই টাইপের হয়ে গেছেন আপনি, তো আপনার চেহারা দেখেই মূলত এক সুন্দরী বেটি বড় লোকের বলা যায় তিনি আপনার প্রেমে পড়ে গেছেন। তো যখন এমতো অবস্থায় হয়েছে, আপনি বলেছেন যে যাই হোক শোনো, আমি তো গরিব ঘরের সন্তান, তোমাকে চাইলেও বিয়ে করতে পারবো না, কারণ চাকরির বয়স শেষ,
আর তোমার ফ্যামিলি মেনে নিবে না। তখন এমতো অবস্থায় সেই মেয়ে আবার বলছে, আমি তোমাকে আসলেই ভালোবাসি, বাপ মাকে বলে দিছে হয় বিষ কিনে দাও নাইলে তার সাথে বিয়ে দিয়ে দাও। তো কি আর করার, তখন তার ভাই ব্রাদার সাথে কথা বলছে যে যেহেতু শিক্ষিত ছেলে একটা কিছু করতে পারবে, তাহলে তাকে কি করা যাবে, বিয়ে দিয়ে দাও। আর বিয়ে দেওয়ার পরে তার হাতে টাকা দেওয়া যাবে না, বাট টাকা দিয়ে একটা কাজ করা যাবে, সেটা কি, তাকে একটা ব্যবসা দিয়ে দিতে পারি আমরা। তো এই চিন্তা করে তার সাথে বিয়ে করাই দিছে। বিয়ে করার পরে বলছে কি ব্যবসা করবা। ছেলের বাড়ির কাছে আবার এরকম একটা বোটানিক্যাল গার্ডেন আছে, মানে পার্ক, যেখানে বাচ্চারা স্কুল কলেজ ফাঁকি দিয়ে পড়ালেখার উদ্দেশ্যে যায় দুইজন দুইজন মিলে। তো তখন তারা গিয়ে নিজেরা নিজেরা এরকম কফি খায় আর পড়াশোনা করে এইসব ছোট ছোট টং ঘরে বসে বসে, মানে এর ভিতরে ছোট ছোট বিভিন্ন রেস্টুরেন্ট থাকে এরকম জায়গায়। তো সে চিন্তা করছে যদি এরকম একটা রেস্টুরেন্ট ওপেন করা যায়, এখানে মোটামুটি এক কাপ কফির দাম 300 টাকা, খরচ হচ্ছে 30 টাকা। তো 30 টাকার কফি 300 টাকা বিক্রি করলে অনেক লাভ এবং অনেক বেশি কাস্টমার থাকবে। তাহলে এই চিন্তা করে সে ওই যৌতুকের টাকা নিয়ে সুন্দর একটা কফি শপ ওপেন করছে বড় দেখে, যেখানে আলাদা আলাদা কামরা ঘর আছে, সবাই গিয়ে বসতে পারবে দুইজন দুইজন করে। এরকম অবস্থা যখন চলতেছে, মোটামুটি শুক্রবারের দিন, আগস্ট মাস, এই আগস্ট মাসের শুক্রবারের দিন ইমাম সাহেব আইনা দোয়া কালাম পড়ায় এটাকে ওকে করে রাখছে, প্রচার প্রচারণা হয়েছে। শনিবারে সকাল 10টা থেকে সবার জন্য মেগা অফার চলতেছে এবং সবাই আগে থেকে বুকিং দিয়ে রাখছে অনেকে। তো এমতো অবস্থায় যখন সে ওপেন করবে, এতগুলা টাকা ইনভেস্ট করছে, সব রেডি, কালকে থেকে ব্যবসা শুরু। তো হঠাৎ করে ওই শুক্রবারের রাতের দিনে ওই অঞ্চলের যিনি প্রশাসক বা ডিসি, তিনি বদলি হয়ে মাত্র এখানে আসছেন। এই ডিসি তিনি আবার বদলি হয়ে আসার আগে 1 মাস ছুটি পাইছিলেন, যেই ছুটি তিনি আবার ওমরা হজ করে কাটাইছেন। তো যখন তিনি ওমরা হজ করতে গেছিলেন, কাবা শরীফের ইমাম খুতবার মাধ্যমে বলে দিছে তাকে, যদি কোনো প্রশাসক কোনো অঞ্চলে থাকে আর তার অধীনে যদি কোনো অন্যায় অনৈতিক কিছু হয়, তাহলে তার ভাগিদার তাকেও হইতে হবে। তো উনি এই চিন্তা করছে যে আমি যে অঞ্চলে যাব ওই অঞ্চলে অন্যায় অবিচার হতে দিব না, অনৈতিক কিছু হতে দিব না। তো উনি রাত্রে যখন শুক্রবারের দিন আসছে, শনিবার থেকে অফিস করবে, চিন্তা করলে একটু টিভিটা খুইলা দেখি অন কইরা যে আসলে খবর কি, নিউজ টিউজ কি। তো যখন নিউজ ওপেন করছে, দেখে তার অফিসের পাশের ওই পার্ক, সাংবাদিক ইলিয়াস তিনি ওখানে মোটামুটি ভাবে বলতেছেন প্রশাসনের নাগের ডকায় চলিতেছে অনৈতিক কর্মকাণ্ড। যখন এই নিউজ দেখছে, তিনি চিন্তা করছেন অফিস পরে করব, আগে অভিযান চালাবো গিয়ে, নতুন অফিস পরে দেখা যাবে। তো গেছে যাই দেখছে সবচাইতে ভিড় বেশি এই নতুনটায়, মাত্র আজকে ওপেন হয়েছে আধা ঘন্টা আগে, কাস্টমারদের কফি খাইতে দিছে, বিল এখনো নেয় নাই। তেমন তো অবস্থায় যায় হাতে নাতে যখন ধরছে, পুরা পার্ক সিলগালা যতগুলা ছিল, তার মধ্যে এনারটা তো আগে সিলগালা, যেহেতু এটাই বেশি পাইছে তাকে জরিমানাও করছে উল্টা। তো এই সিলগালা যখন করে দিছে, ওনার তো মাথায় হাত, মাত্র আজকে ফার্স্ট ডে, এতগুলা টাকা ইনভেস্ট করছে, কি অবস্থা হয়। তখন সবার পরামর্শে যে কি করা যাবে কি করা যাবে, তাহলে এই রেস্টুরেন্ট অন্তত পক্ষে এই জেলা প্রশাসক থাকা অবস্থায় আর চালানো সম্ভব না। নতুন একজন আসলে তিনিও যে ওনার মতো হবেন না তারও তো কোনো গ্যারান্টি নাই। তাহলে এটাকে বেচে দেওয়া যায় কিনা, এই চিন্তা তারা করছে। তো বেচে দেওয়ার চেষ্টা করছে প্রথম দিকে, বাট এলাকার কেউ আর কিনে না, কারণ সবাই তো ওটার কাহিনী জানে যে ওটা কিনে আর কোনো লাভ নাই, শুধু শুধু টাকা নষ্ট। তো এই হিসাবে বন্ধুরা তারা পরামর্শ দিছে, তুমি এক কাজ করো, বিদেশিদের কাছে বিক্রি করতে পারো কিনা তাই দেখো, কারণ বিদেশিদের যদি অঢেল টাকা থাকে তারা এটা কিনে রাখবে। কারণ বিদেশিরা খুঁজে যদি বাংলাদেশে একটা রেস্ট হাউস থাকে, যাবো 2 দিন ঘুরবো চলে আসবো। তো এই হিসাবে তিনি যখন amazon.com একটা বিজ্ঞাপন দিছে, এই বিজ্ঞাপন দেখেছেন যিনি, তিনি ছিলেন আমাদের ডক্টর স্যামুয়েল জনসনের নাম অনুসারে নাম, যার নাম জনসন অ্যান্ড জনসন, আমেরিকান কোম্পানি, বেবি জনসনের নাম তো শুনছেন, সেই বিলিয়ন ডলারের মালিক, তিনি এটা কিনবেন, তার সাথে কথাবার্তা ফাইনাল। তো আমরা সেইটাকেই নিয়েছিলাম, সেটা হচ্ছে স্যার এই নতুন একটা রেস্টুরেন্ট, যেটা আগস্ট মাসের ঘটনা ছিল, এই আগস্ট মাসে জনসনের কাছে সেল দেওয়া হবে, সবকিছু ফাইনাল। আমরা ওই লাইনটাই শুধু লিখবো, নিউ রেস্টুরেন্ট অগাস্ট মাসে জনসনের কাছে সেল দেওয়া হবে। এটাই হচ্ছে আমাদের সেই শর্টকাট, এটা মনে রাখার। নিউ রেস্টুরেন্ট অগাস্ট মাসে জনসন এর কাছে সেল দেওয়া হবে। ওকে,
তো বলছে নিউ রেস্টুরেন্ট অগাস্ট মাসে জনসনের কাছে সেল দেওয়া হবে। তো আমাদের এখানে স্যার প্রথমে পেয়ে যাব নিউ মানে আমাদের সেই নিও ক্লাসিক্যাল, নিউতে হচ্ছে নিও ক্লাসিক্যাল। আমি নিউ এর নিচে শুধুমাত্র ক্লাসিক্যাল কথাটা লিখে দিচ্ছি যেন বুঝতে পারেন, যেহেতু রেকর্ড ক্লাস আমার কথা থাকবে। তাহলে নিউতে নিও ক্লাসিক্যাল, রেস্টুরেন্ট মানে হচ্ছে আমাদের সেই রেস্টোরেশন, রেস্টোরেশন রেস্টোরেশন। এর পরে ছিল স্যার দ্বিতীয়তে অগাস্ট মানে স্যার অগাস্টান, অগাস্টান যেটার অপর নাম ছিল স্যার এইজ অফ পোপ। আর এরপরে ছিল স্যার জনসন, যেটা ফুল নেম আমরা বলছিলাম এইজ অফ জনসন। আর একটা যুগ ছিল স্যার সেল, যেটাকে আমরা বলছিলাম সেন্সিবিলিটি। অর্থাৎ যাহা এজ অফ জনসন তাহাই এজ অফ সেন্সিবিলিটি, যাহা অগাস্টান পিরিয়ড তাহাই এজ অফ পোপ, আর যাহা রেস্টোরেশন এটা হচ্ছে শুরুতে ছিল। এই হচ্ছে নিও ক্লাসিক্যাল যুগ। তাহসান খান, তাহসান খান বললেন না, খারাপ লাগে। হ্যাঁ, তাহসান খান আপনারা পেয়েছিলেন কোন জায়গায় জানো? সম্ভবত বর্তমানে প্রাক ইউনিভার্সিটির টিচার উনি, বাট উনি কোনো একটা বিসিএসে ফার্স্ট, মানে বিসিএসে ফার্স্ট হয়েছিলেন আপনারা জানেন তাহসান খান। আর ফার্স্ট হয়েছিলেন যখন তার আম্মা আবার তখন পিএসসির প্রধান ছিলেন। পরবর্তীতে যেটা প্রকাশিত হয়েছে যে এটাই দুর্নীতি হয়েছে, তার কারণে ওটা বাতিল করা হয়েছে। পরবর্তীতে আর তিনি টিকেন নাই। আর যারা মোটামুটি টাকা পয়সাওয়ালা মানুষ তারা প্রাইভেট ইউনিভার্সিটির টিচার হয়ে যায়, টেনশনের কিছু নাই। এখানে মেধার চেয়ে টাকার বেশি পরিমাপ আসে। তো যাই হোক, এটা ছিল আমাদের এই অংশটা মনে রাখার জন্য স্যার নিও ক্লাসিক্যালে তিনটা যুগ, নিও ক্লাসিক্যাল, রেস্টোরেশন, অগাস্টান পিরিয়ড। এরপরে স্যার পরীক্ষাতে শুধু কে কোনটি লিখেছে সেটি আসে, আমরা এখনো সেটা ধরি নাই, সেটা ধরবো পরে। হ্যাঁ, আচ্ছা এবার এটা চলে গেল স্যার নিও ক্লাসিক্যালের পরে চলে যাব যেটা রোমান্টিক। রোমান্টিক এজ যেটা ছিল 1798 থেকে 1832 সাল পর্যন্ত। রোমান্টিক যুগ হচ্ছে সেই যুগ যেই যুগ ফরাসি বিপ্লব দ্বারা প্রভাবিত হয়েছিল, ফ্রেঞ্চ রিভলিউশন দ্বারা। কারণ আপনারা জানেন ফরাসি বিপ্লব হয়েছিল 1789 সালে, আর এই বিপ্লব দ্বারা প্রভাবিত হয়েছিল রোমান্টিক যুগ। রোমান্টিক যুগ কোন বিপ্লব দ্বারা প্রভাবিত হয়েছিল এটা আসছিল কিছুদিন আগের একটা পরীক্ষায়, ঠিক আছে? তাহলে আমরা যেটা বলি সেটা হচ্ছে স্যার 1798 সালে, 1798 সালে উইলিয়াম ওয়ার্ডসওর্থ এবং এসটি কলোরিজ উইলিয়াম ওয়ার্ডসওর্থ এবং এসটি কলোরিজ একত্রে লিরিক্যাল ব্যালেডস প্রকাশের মাধ্যমে এই যুগের সূচনা হয়। আচ্ছা, এখানে আর কোনো ভাগ বাটোয়ারা নাই, মোটামুটি ভাবে খুবই সিম্পল একটা বিষয়। রোমান্টিক এজ কোন সময় থেকে কোন সময়? রোমান্টিক যুগের পরবর্তী যে যুগ স্যার সেটা হচ্ছে রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে করা হয়েছে। তাহলে পরবর্তী যুগ হবে ভিক্টোরিয়ান পিরিয়ড। নেক্সট যে এজ আমাদের এটা ভিক্টোরিয়ান পিরিয়ড। পরে দিবেন ভিক্টোরিয়ান। 1832 থেকে 1901 সাল পর্যন্ত রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে এই যুগের নামকরণ করা হয়। রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে এই যুগের নামকরণ করা হয়। মূল অংশ প্রায় শেষ, এখন যেটা পাচ্ছি আমরা এটা খুব ইজি অংশ।
রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে এই যুগের নামকরণ করা হয়। আচ্ছা, রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে এই যুগের নামকরণ করা হয়েছে বলছে। এখন কথা হচ্ছে রানী ভিক্টোরিয়া ক্ষমতায় বসেন কিন্তু 1837 সালে, বাট 32 সাল সময়টা কাউন্ট করা হচ্ছে কারণ এই রানী যখন ক্ষমতায় বসেন 1837 সালে, তার আগেই 1832 সালে ব্রিটিশ পার্লামেন্টে একটা আইন পাশ হয়, যে আইনের নাম ছিল ব্রিটিশ রেগুলেটিং অ্যাক্ট আইন। 1832 সালে ব্রিটিশ রেগুলেটিং অ্যাক্ট আইন পাশ হয়, বাট রানী ক্ষমতায় বসেন 1837। এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ কলোনি যেগুলো আছে সেগুলাকে ধীরে ধীরে স্বাধীনতা দিয়ে দেওয়া, বাট কেউ প্রয়োগ করে নাই। রানী যখন ক্ষমতায় বসেন তিনি প্রয়োগ করা শুরু করলেন। এই উদ্দেশ্যে তিনি বিভিন্ন উপমহাদেশে ভ্রমণ করেছিলেন, ইভেন আপনারা জানেন ভারতীয় উপমহাদেশেও এসেছিলেন রানী ভিক্টোরিয়া এই উদ্দেশ্যে। তো এই জন্য তার নাম অনুসারে এই যুগের নামকরণ করা হয়েছে 1832 থেকেই। আচ্ছা, 1832-এর পরে স্যার চলে যাব আমাদের ভিক্টোরিয়া। যখন ভিক্টোরিয়া আসলো, ভিক্টোরিয়ার পরের যুগ হচ্ছে আমাদের মডার্ন যুগ। তাহলে ইংরেজি সাহিত্যের মডার্ন যুগ হচ্ছে কখন স্যার? ইংরেজি সাহিত্যের মডার্ন এজ এটা হচ্ছে 1901 থেকে 1939 সাল পর্যন্ত। অথচ বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়েছে আপনারা জানেন 1801 সালে। আমরা আলটিমেটলি তাহলে ইংরেজদের চেয়েও 100 বছর আগে আধুনিক হয়ে গিয়েছি, বাট দুইটার মাপকাঠি এক না। আমাদেরকে যিনি আধুনিক করেছিলেন তিনি নিজেই ছিলেন ইউরোপিয়ান। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে বললেন যাও তোমাদের আধুনিক বানাই দিলাম। বাট তারা যেটাকে আধুনিক ধরছে সেটা হচ্ছে শিল্প বিপ্লব, এভরিথিং মিলায়া। বাট কথা হচ্ছে স্যার আমাদের আধুনিক এখনো শেষ হয় নাই, তাদের শেষ হয়ে গেছে 1939 সালে। এখন 1939 সালে আপনারা জানেন ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার কারণে ইউরোপের সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল, মানে তাদের যে আধুনিকতা ছিল সব ধ্বংস হয়ে যাওয়ার কারণে এখানেই সমাপ্তি ঘটেছে আধুনিক যুগের। আমাদের যদি ওই টাইপের একটা যুদ্ধ হইতো তাও কিছু হইতো না, কারণ আমাদের যেই আধুনিক আর তাদের যে আধুনিক দুইটা তো এক না। তাদের আধুনিক মানে হচ্ছে শিল্প বিপ্লব, এভরিথিং প্রযুক্তি, আর আমরা হচ্ছে শুধুমাত্র সাহিত্য ধরছি। এই জন্য আমাদেরটা এখনো চলমান, তাদেরটা শেষ। তাহলে মডার্ন এজের পরবর্তী যে যুগটা এখন চলতেছে তার নাম হচ্ছে স্যার পোস্ট মডার্ন। ওকে, পোস্ট মডার্ন, যেটা ওই 1939 থেকে প্রেজেন্ট, আর বাংলাতে এখন চলতেছে স্যার হচ্ছে মডার্ন। তাহলে এখন ইংরেজির লাস্ট যুগ তার নাম হচ্ছে পোস্ট মডার্ন, আর ফার্স্ট যুগ সেটা তো বুঝতেই পারতেছেন, ফার্স্ট যুগ হচ্ছে প্রাচীন যুগ। হুম, তাহলে এই হচ্ছে টোটাল আমাদের যুগ। এখন কথা হচ্ছে স্যার সবগুলাই তো মনে ছিল মাঝখানে মাঝখানে, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত যদি বাংলার মতো হইতো প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, তাহলে আমাদেরও মনে থাকতো। বাট এই প্রাচীন যুগ মধ্যযুগের পরে যে শুরু হয়েছে তাদের রেনেসা, নিও ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান, তারপরে মডার্ন, এতগুলা যুগ আমরা কিভাবে মনে রাখতে পারি? সেই জন্য আমাদের একটা শর্টকাট অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এই শর্টকাট অ্যাপ্লাই করেই আমরা আমাদের ক্লাসটা আজকে শেষ করব ইনশাল্লাহ। তো শর্টকাটটা মনে রাখার জন্য চলে যাব সেই রেনেসার শাস্তি, মনে আছে না? সেই রেনেসার কাছে। রেনেসা 16 বছরের কন্যা যখন দেখলো 6-6টা বয়ফ্রেন্ড তাকে হত্যা চেষ্টা করছে এবং তারাও পরে নিজেরা কি হয়েছে, ডেড হয়ে গেছে। তো তিনি চিন্তা করলো আর অন্তত যুবকদেরকে বিশ্বাস করা যায় না, তারা 2-3টা প্রেম করতে দেখলেই আমারে কোনো সময় হত্যা করতে আসবে। এই চিন্তা করে তিনি চিন্তা করলো প্রেম যদি করতেই হয় তাহলে এবার মুস্তাক আঙ্কেল দেখে করব, ঠিক আছে? অন্তত পক্ষে টাকা পয়সাওয়ালা মানুষ, সেই হিসাবে আমরা সেই সম্পূর্ণটা মনে রাখার জন্য এবার শর্টকাট নিয়ে দিব, টোটাল শর্টকাট। হ্যাঁ, আচ্ছা, টোটাল শর্টকাটের ক্ষেত্রে স্যার বলছিলাম যে রেনেসা 16 বছরের কন্যা যখন বিরক্ত হইল 6টা ছেলের প্রতি, প্রেম শুরু করলো বয়স্ক এক আঙ্কেলের সাথে, যদিও তিনি আঙ্কেল না, নানা ভাই। এখন এই সেই নানা ভাইয়ের সাথে সে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, তার পরিবারও চিন্তা করে হাজার হোক নানার সাথে ঘুরতে যায়, ছোট একটা মেয়ে, সমস্যা কি, যা ঘুরে আসুক। বাট এলাকার যে মানে কি বলে পুংটা পোলাপান, তারা ঠিকই খুঁজে বের করছে যে নানার সাথে সে কোথায় যায় কি করে। তখন তার বাবা মাকে এসে তারা নালিশ দিছে যে আপনার মেয়ে এই অবস্থা আমরা দেখছি।
আচ্ছা, যাই হোক, তো বলতেছিলাম যে নানার সাথে কোথায় যায়, কি করে না করে, এগুলার যখন নালিশ আসছে তখন রেনেসার পরিবার চিন্তা করলো এই মেয়ে তো মান সম্মান রাখবে না, এই মেয়েকে অন্তত পক্ষে আর একা রাখা ঠিক হবে না, তাড়াতাড়ি করে হাউন আঙ্কেল দেখে বিয়ে দিয়ে দেই। তো মোটামুটি ভাবে দ্রুত একদিনের মধ্যে ছেলে দেখে তার জন্য বিয়ে ঠিক করছে। বিয়ে বাড়িতে সবাই এখানে বিয়ের পিঁড়িতে বসে আছে, কিন্তু রেনেসা সে বুড়ার কাছে চিঠি লিখছে, তুমি যদি এই বিয়ে বাড়ি থেকে আমাকে এসে না নিয়ে যাও তাহলে কিন্তু আমার লাশ পড়ে যাবে এখানে। এখন বুড়া এতদিন মনে করছে সে তো অল্প বয়সী মেয়ে, আমাকে মনে হয় এমনিতেই একটু ঘুরে ফিরে এই টাইপের, বাট চিঠি পেয়ে বুড়া তো এখন রোমান্টিক হয়ে গেছে। বুড়া তো আর বুড়া নাই এখন। তখন বুড়া কি করলো, তামিল ছবির মতো ভিলেন টিলেন ভাড়া করে নিয়ে আসছে, আয়শা এখান থেকে রেনেসাকে তুলে নিয়ে গেছে। তো বিয়ে বাড়ির মধ্য থেকে সে রেনেসাকে নিয়ে যখন পালাইছে, অবশ্যই সে তো রোমান্টিক ছিল, বাট যখন সে পালাইছে এখন তো সে ভিকটিম হয়ে গেছে, এলাকার লোকজন পাইলেই তো তাকে পিটাবে, এমন একটা কাজ করছে এই বুড়া। তো এই যে যে কাজটা করলো, সে চিন্তা করলো আমি যে পালাবো, পালাই তো আর বাড়ি থাকা যাবে না, কারণ এলাকার লোকজন পাইলেই তো পিটাবে। তখন সে চিন্তা করলো আমি পালিয়ে চলে যাব একটা আধুনিক শহরে, মডার্ন শহরে, যেখানে আমি কোথায় ভাড়া থাকবো, কিভাবে থাকবো কেউ চিনবেও না, জানবেও না, ওখানে আমি আর রেনেসা বাকি জীবন কাটাই দিব। আর রেনেসা যে আকাশ করছে তার জন্য তার কপালে এই ধরনের বুড়া জুটাই উচিত ছিল, তাই না? এটা আপনারা কি বলেন? হ্যাঁ, তো আমরা সেইটাই নিব স্যার, এই টোটাল লাইনটা। সেটা হচ্ছে বিয়ে বাড়ির মধ্য থেকে রেনেসাকে নিয়ে রোমান্টিক ভিকটিম মডার্ন শহরে পালাই গেছে। আমরা লিখতেছি বিয়ে বাড়ির, আমি মধ্য না লিখে এখানে লিখতেছি মিডিল থেকে, রেনেসাকে নিয়ে রোমান্টিক ভিকটিম মডার্ন শহরে পালিয়ে গেল। আর আপনারা সবাই জানেন এক্ষেত্রে আমি কিন্তু একটা জিনিস বাদ দিয়েছি, সেটা হচ্ছে স্যার প্রাচীন যুগ শুরুতে। আপনার যদি আলাদা করে মুখস্থ না থাকে যে সবার শুরুতে প্রাচীন যুগ থাকে, কয়েকশো বার লিখে লিখে মুখস্থ করবেন সবার আগে প্রাচীন যুগ, কারণ এটা মনে রাখার কি আছে, সবাই জানে যে সবার আগে প্রাচীন যুগ থাকবে। তাহলে প্রাচীন যুগটা বাদ দিয়ে ধরছি মধ্যযুগ থেকে, কারণ মনে রাখা উচিত হচ্ছে আমাদের মধ্যযুগ থেকেই মূলত। তাহলে এখানে আমরা এক একটা করে যাব স্যার। বিয়ে বাড়ির মিডিল থেকে, তার মানে প্রাচীন যুগ প্রথমে ছিল, তারপরের যুগের নাম ছিল মিডিল, আমরা শুধু এজ লাগাই দিলাম সাথে, মিডিল এজ। মিডিল এজের পরে ছিল স্যার রেনেসা, নামটা লিখছি, তাহলে রেনেসার যুগ, তাই না? তাহলে রেনেসার যুগ, যেটা রিনেসান্স পিরিয়ড আমরা বলতে পারতাম, রেনেসার যুগ। আর রেনেসার যুগের পরে স্যার নিয়ে কথাটা লিখছি, নিয়ে মানেই হচ্ছে আমাদের সেই নিও ক্লাসিক্যাল, নিও ক্লাসিক্যাল, ওকে, নিয়ে মানে নিও ক্লাসিক্যাল। তারপরে ছিল রোমান্টিক, পুরা কথাটা আমি শুধু এজ লাগাই দিলাম, রোমান্টিক এজ। ভিকটিম মানে বুঝে গেছেন, ভিকটিম মানে কি, ভিক্টোরিয়ান। আর মডার্ন তো দেখতেই পাচ্ছেন, তাহলে স্যার মডার্ন। আর সবার শেষে যে পোস্ট মডার্ন থাকে এটাও মনে থাকার কথা, তারপরেও জাস্ট পালিয়েতে লিখতে পারেন পোস্ট মডার্ন। এটা লিখলে অন্তত পক্ষে আর কখনো ভুল হওয়ার কথা না যে কোন যুগের পরে কে আসছে, এটা টোটাল সবগুলা চলে আসবে। যে স্যার প্রথমে প্রাচীন যুগ, সেই প্রাচীন যুগ মনে না থাকলে এই শুরুতে একটা কথা লিখতে পারেন, সেটা হচ্ছে বুইড়া। বুইড়াকে ইংলিশে বলে ওল্ড। তো বুইড়া বিয়ে বাড়ির মধ্য থেকে রেনেসাকে নিয়ে পালাইছে, এটা তো আমরা সবাই জানি, বাট ওটাকে লিখি না, কারণ সবাই জানে শুরুতে মধ্যযুগ থাকবে না, প্রাচীন যুগ থাকবে। কেমন? ওকে ফাইন, আমরা শেষ করব। অনেকে ধৈর্য ধরেছিলেন অনেক সময়। ক্লাসটি কেমন লাগলো কমেন্টে ধুমধাম করে বলে দেন। স্যার খারাপ লাগছে, বেশি খারাপ লাগছে, তার থেকেও খারাপ লাগছে, মাথা ব্যথা করছে। না, সাল পড়বেন না কোনো এখান থেকে, শুধু পড়বেন এলিজাবেথিয়ান পিরিয়ডটা, আমি বলে দিছি। হ্যাঁ, সাল এগুলার পড়বেন না, শুধুমাত্র। ও, একজন বলছে স্যার সিমিলি এবং মেটাফোর কাকে বলে? সিমিলি শব্দের অর্থ উপমা, আর মেটাফোর মানে তুলনা। সিমিলি মানে এমন উপমা যেখানে দুইটা ওয়ার্ড থাকে, সেটা হচ্ছে স্যার অ্যাজ, আর একটা হচ্ছে লাইক। আমি যদি বাংলায় বোঝানোর চেষ্টা করি, আপনি কাউকে বলতেছেন যে তুমি তো চাঁদের মতো, মতো কথাটা থাকবে। আর মেটাফোর যেটা, সেখানে ডিরেক্টলি তুলনা করা হয়। আপনি কাউকে বলতেছেন তুমি তো চাঁদ, এই চাঁদ আর চাঁদের মতো, মতো কথাটা থাকলে তাকে বলে সিমিলি, মানে ইউ আর লাইক এ মুন। আর বাট যখন বলবো ইউ আর লাইক
না দিয়ে ইউ আর আ মুন, তখন সেটা হবে মেটাফোর। মেটাফোরে লাইক অথবা অ্যাস কথাটা থাকে না, আর সিমিলিতে লাইক বা অ্যাস কথাটা থাকে। যিনি প্রশ্ন করছিলেন জানি না। যাই হোক, বেঁচে থাকেন আপনারা অনেক দিন। হ্যাঁ, অনেক দিন অনেক কষ্ট করেছিলেন আপনারা, অনেক সময় আপনারা অনেক কষ্ট করে ধৈর্য ধরে আছেন এখনো। আমি হইলে এত ধৈর্য ধরে থাকতাম না, এত সময় ঘুমাই পড়তাম 8-9 বার। কেটে দিছেন?